গল্প বধূ কোন আলো লাগলো চোখে। দ্বিতীয় পরিচ্ছেদ। দ্বাদশ পর্ব। লেখনীতে ইশরাত ইতি। ইহান এসে শান্তিনীড়ে পা রেখেছে মাত্র। অতিথিদের সম্ভাষণ জানিয়ে ত্রস্ত পায়ে হেঁটে সোজা দোতলায় উঠল সে। প্রথমে একটু বিশ্রাম, তারপর ফ্রেশেন আপ হয়ে নিচে যাবে বলে পরিকল্পনা তার। সবকিছু দ্রুত করতে হবে। মুইনরা রওনা দিয়ে দিয়েছে কিছুক্ষণ আগে। দোতলার লিভিং রুম পেরিয়ে ইহান যখন নিজের ঘরের দিকে যাচ্ছিল তখন শুনল দৃপ্তের ঘরের ভেতর বাচ্চাদের কণ্ঠস্বর। কেউ কাউকে অর্ডার করছিল, কথা শুনে এমনটাই মনে হচ্ছে। ইহান ওখানেই থামল, কৌতূহলী হয়ে এগিয়ে গিয়ে ভেতরে প্রবেশ করতেই দেখে শুদ্ধ কম্পিউটারে গেমস খেলতে খেলতে প্রোগ্রামারকে ইনস্ট্রাকশন দিচ্ছে, গো রাইট রাইট, নাও গো লেফট। ইহান কামরার ভেতরে প্রবেশ করল। ইহানের আওয়াজ পেয়ে শুদ্ধ ঘুরে তাকালো। দুজন দুজনের দিকে কিছু মুহূর্ত অবাক চোখে তাকিয়ে থেকে দুজনে একই সাথে মিষ্টি করে হাসল। আবার একই সাথে বলল, হ্যালো। আবার একই সাথে বলে ফেলায় একই সাথে দুজন লজ্জা পেয়ে হেসে উঠে আবার একই সাথে বলে উঠল, হাউ আর ইউ। শুদ্ধ হাসছে। হাসছে ইহানও। ইহান ছোট বাচ্চাটাকে বলল, তুমি আর আমি একই ম্যানার্স শিখেছি শুদ্ধ, তাই সবকিছু মিলে যাচ্ছে। শুদ্ধ হাসি থামিয়ে তাকিয়ে আছে। এই কথাটার মানে ধরতে পারল না সে। এটা একটু জটিল কথা তার কাছে। ইহান গিয়ে বাচ্চাটাকে কোলে তুলে নেয়। শুদ্ধ এতেও লজ্জা পেয়েছে। এভাবে কোন আঙ্কেল তাকে কোলে তোলে না। এই আঙ্কেলটাকে ভীষণ ভালো লাগে শুদ্ধর, তবে মামার পরে। ইহান কিছুক্ষণ মুগ্ধ হয়ে স্নিগ্ধ বাচ্চাটাকে দেখল। শুদ্ধর কপালে কপাল ঠেকিয়ে আদর দিয়ে বলল, টেল মি ফার্স্ট বাচ্চা, হাউ আর ইউ। আম ফাইন। চটপট উত্তর শুদ্ধর। আবার বলল, অ্যান্ড ইউ। আম বেশি বেশি ফাইন। শুদ্ধ আবারও হেসে দিল। কি অদ্ভুত সুন্দর বাচ্চাটার হাসি। ইহান খেয়াল করেছে প্রেরণা আর শুদ্ধর হাসি একেবারেই একরকম। ভয়ঙ্কর সুন্দর। ইহান হুট করে আশেপাশে তাকিয়ে শুদ্ধকে বলল, তোমার মাম্মা আসেনি? বলে ইহান মনে মনে ভাবল এটা বোকা বোকা প্রশ্ন। প্রেরণা এসেছে বলেই তো শুদ্ধ এখানে। শুদ্ধ সাথে সাথে উত্তর দিল, মাম্মাও এসেছে। কথায় সে ইশারা আন্টির কাছে। শুদ্ধ ইনশিরার নামটা ঠিকঠাক ভাবে বলতেই পারে না। তাকে ডাকে ইশারা আন্টি। মুইন এসেছে, সাথে এসেছে মুইনের পরিচিত বন্ধু, বন্ধুপত্নীরা এবং এসেছে মুইনের কিছু কলিগ। এছাড়া মুইনের ব্যক্তিজীবনে কেউ নেই মুইনের এত বড় দিনের সাক্ষী হবার। আজ মির্জা বাড়ির হবু বড় জামাই মুইন ফরাজি গোটা শান্তিনীড়ে উপস্থিত মানুষগুলোর চোখ আটকে দিচ্ছে। এক কথায় সুদর্শন, গম্ভীর শ্যামপুরুষটিকে গ্রে কালারের ফর্মাল শুটে দেখে প্রিন্স চার্মিং এর কথাই মাথায় আসছে সবার। প্রীতম আর মুইন যখন কথা বলছিল তখন সবাই ওদের দুজনকে দেখতেই ব্যস্ত ছিল। মুইনের পক্ষ থেকে আসা অতিথিদের সামিন, ইলহাম, ইসমাম আপ্যায়ন করতে ব্যস্ত। মুইনের দৃষ্টি তখন খুঁজছিল তার একমাত্র কাঙ্ক্ষিত ব্যক্তিকে। মুইনের একমাত্র কাঙ্ক্ষিত ব্যক্তি তখন চুপচাপ বিছানায় পা ঝুলিয়ে বসেছিল। তার ঘরে ইনা শাড়ি পরে রেডি হচ্ছে, ইনশিরার বান্ধবীরা মেকআপ লাগাচ্ছে। সে চুপচাপ ওদের কাণ্ডকারখানা দেখছিল। তিথি এসে ইনশিরাকে ঝাঁকুনি দিয়ে বলে, একটু হাস। ইনশিরা ভান করে হাসল। তিথি বলতে লাগলো, উকি মেরে দেখলাম তোর বরটাকে একেবারে প্রিন্স চার্মিং এর মতো লাগছে। এ নিশ্চয়ই শত তরুণীরা হৃদয় ভেঙে তোকে বিয়ে করছে রেইসি। তোর সংসারে একটু কাজল পরিয়ে রাখিস। হালকা আপায়নের পরে আংটি বদলটা সেরে নিতে চাচ্ছে সবাই। তারপর মেইন কোর্স দেয়া হবে অতিথিদের। সামিন আর মুইন এক স্থানে দাঁড়িয়ে হেসে হেসে গল্প করছে। এদেরকে দেখলে কেউই বিশ্বাস করতে চাইবে না এরা জামাই শ্বশুর হতে চলেছে। মুইনের সাথে সামিন ভীষণ মনখোলা, তেমনি মুইনও। এটা সবাই জানে, যারা তাদের জানে। ইহান রেডি হয়ে নিচে নেমে এসে তাদের দুজনের মাঝখানে অংশ নিল। দূর থেকে ইসমাম সামিন আর মুইনকে চেয়ে চেয়ে দেখছিল, ইয়াসার মির্জা মনের মতন মেয়ে জামাই পেয়েছে, তাই তো এত খুশি। আর সে সে কি পেয়েছে? ইসমাম অদূরে, সুটেড বুটেড, প্রীতমের দিকে তাকায়। প্রীতমও হঠাৎ শ্বশুরের দিকে চায়, জামাই শ্বশুর চোখাচোখি হলো। প্রীতম বোকা বোকা হাসল, শ্বশুরকে দেখে তার নার্ভাসনেস বেড়ে যায়। তাই এমন বোকা বোকা হাসে। যে হাসি দেখলে ইসমামের হুট করে রাগ ধরে যায়।
প্রীতমকে মিচকে শয়তান মনে হয় প্রীতমের হাসি দেখলে। ইসমাম কপাল কুঁচকে ফেলে। ইনা তখন লাল শাড়ি সামলে লাফাতে লাফাতে নিচতলায় নেমে আহ্লাদী হয়ে প্রীতমকে বলে, প্রীতম দেখো তো আমাকে কেমন লাগছে। প্রীতম দূরে দাঁড়িয়ে থাকা শ্বশুরের দিকে এক পলক তাকিয়ে তার ন্যাকারানিকে অত্যন্ত ধীরে বলে, ওপাশে চলো। এখানে বসে ঠিকঠাক ভাবে দেখতে পারবো না তোমাকে। কেউ আমাকে দেখে ভস্ম করে দিচ্ছে। আংটি বলের সময়ে ইনশিরার ডাক পড়ল। ইনশিরাকে নিয়ে সিঁড়ি বেয়ে নামছে প্রেরণা। তাদের পেছনে ইনশিরার বান্ধবীরা। মুইন তখনও ইনশিরাকে দেখেনি, ওদিকে ফিরে ইহানের সাথে কথা বলছিল। লিভিং রুমে অতিথিদের মৃদু গুঞ্জন যখন থেমে গেল ইনশিরাকে দেখে, মুইন তৎক্ষণাৎ ঘুরে তাকালো। অতগুলো দৃষ্টি শুধুমাত্র ইনশিরাতে নিবন্ধ। মুগ্ধতা প্রত্যেকের চোখে। মুইন নির্নিমেষ দেখছে ধীর পায়ে সিঁড়ি ভাঙতে থাকা ইনশিরাকে। একটা কালো শাড়িতে ইনশিরাকে মুইনের একটাই উপমা দিতে ইচ্ছে করছে, আর সেটা হলো ব্ল্যাক রোজ। পা মাথা দেখল মুইন, দেখতেই থাকলো। সিঁড়ির ধাপ যেন শেষ হচ্ছে না। সবার দৃষ্টি ইনশিরাতে নিবন্ধ থাকলেও ইহান কিছু সময় বনকে দেখে ধীরে ধীরে দৃষ্টি সরিয়ে ইনশিরার পাশের জনকে দেখে, যার মুখে লেপ্টে আছে অমায়িক স্নিগ্ধ হাসি। এই এতটুকুই যথেষ্ট ইহানের অবচেতন মনকে মুগ্ধ করতে। সে কয়েক পল দেখে চোখ নামিয়ে নেয়, অতঃপর হাতের ফোনটা নিয়ে চলে যায় ওপাশে। ইনশিরা ধীরে ধীরে এগিয়ে যায় মুইনের দিকে। মুইন অপলক দেখছে মাথা নিচু করে তার দিকে এগিয়ে আসতে থাকা রমণীকে, টমবয়কে। ইনশিরাকে নিয়ে একদম মুইনের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে প্রেরণা আলোর কাছে গিয়ে দাঁড়ায়। মুইন আর ইনশিরাহ মুখোমুখি। হবু বরকনের থেকে কারো নজর হটছিল না। মুইন সরাসরি ইনশিরার চোখের দিকে তাকিয়ে একটা সরল হাসি উপহার দিল ইনশিরাহকে। বিনিময়ে ইনশিরাহ অল্প হাসল। ইহান তখন ইরফানকে কল লাগিয়েছে, যে অধীর আগ্রহে বনকে দেখবে বলে বসেছিল। আলো কল দিল আজানায়াতের পরিবারকে। তাদের দুদিন দেরি হবে কানাডা থেকে আসতে। ইসমাম সেহা আর শান্তকে দিল কল। কাছের মানুষগুলো সশরীরে উপস্থিত নেই, কিন্তু এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেই। আলো প্রেরণাকে আস্তে ধীরে বলল, শাড়ির ব্যাপারে মানল তোমার কথা। শুধুমাত্র বিয়ের কদিন এসব পড়বে বলেছে। কিছুক্ষণ চুপ থেকে আলো নিচু গলায় বলল, প্রণমিকে আনলে না কেন? ওর সর্দি জ্বর। কথাটা মিথ্যা, আলো জানে। সামিন চুপচাপ দূরে দাঁড়িয়ে ইনশিরাহ আর মুইনকে দেখছিল, তার চেহারায় স্বস্তির ছাপ। ইলহাম মির্জা অতিথিদের সাথে আবারও হবু দম্পতির পরিচয় করিয়ে দেয়। ভদ্রতা দেখিয়ে সবার সাথে হাই হ্যালো করে যাচ্ছে ইনশিরাহ। আর মুইন আর চোখে দেখছিল ইনশিরাহকে। আংটি এলো। পরি মুইনের জন্য কেনা আংটিটা নিয়ে এসে ইনশিরার হাতে ধরিয়ে দিল। মুইনও পকেট থেকে ইনশিরার জন্য কেনা আংটিটা বের করে। ওদের দুপাশে ইসমাম আর পরি দাঁড়িয়ে আছে। পরি মুইনকে বলল, পরিয়ে দাও। তারপর ঘুরে ইনশিরার দিকে তাকিয়ে বলে, হাত বাড়িয়ে দাও। ইনশিরাহ তার কাপা কাপা বা হাতটা বাড়িয়ে দেয় মুইনের দিকে। মুইন এক পলক ইনশিরার হাত দেখে, এক পলক দেখে ইনশিরার মুখ। ইরফান শত কিলোমিটার দূরে বসে বনকে দেখছিল বনের নতুন জীবনের সূচনা লগ্ন। বাড়ির লোকজন এবং অতিথিরা যখন চুপচাপ আংটি বলে মনোযোগ দিচ্ছে, তখন ইরফান তার স্বভাব সুলভ ফাজলামির সুরে বলে ওঠে, আরেকবার ভেবে নিলে ভালো হতো না? সবাই কিছুটা হতভম্ব ইরফানের এমন আচরণে। মুইন আর ইনশিরাহ চোখ বড় বড় করে ইহানের হাতে ফোনটার দিকে তাকায়। ইরফান হেসে ফেলে ইনশিরাহকে বলে, ইসি তোকে না, মুইন ভাইয়াকে বলছিলাম, আরেকটু ভেবে নিলে ভালো হতো না? হেসে ফেলল সবাই। প্রেরণা প্রীতম গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছে শুধু। ইনশিরাহ চুপ করে রয়, ইরফানের ফাজলামির কোন প্রতিক্রিয়া না দেখিয়ে। মুইন মিটিমিটি হেসে কালবিলম্ব না করে ইনশিরার হাতের আঙ্গুলের ডগা ধরল। ইনশিরাহ দেখছে মুহূর্তেই তার অনামিকা দখল করে নিয়েছে একটা সুন্দর আংটি, থানার সেই খিটখিটে অফিসার মুইন ফরাজির আংটি। এবার পরি ইনশিরাহকে বলল মুইনকে আংটি পরিয়ে দিতে। ইনশিরার কেমন হাত কাঁপছে। ইসমাম বলল, দাও আম্মা। কোনোমতে মুইনকে আংটিটা পরিয়ে দিয়ে ইনশিরাহ হাত সরিয়ে নেয়। মুইন ইনশিরার এই অস্বস্তিটুকু উপভোগ করে।
সে তাড়িয়ে তাড়িয়ে দেখে নাক উঁচু স্পষ্টভাষী মেয়েটার চোখে মুখে কি নিদারুণ সংকোচ। একটা মেয়ে এই সংকোচটুকু এড়াতে পারে না, সে যতই স্রোতের বিপরীতে চলুক। আংটিবদল সম্পন্ন হয়। শামীমের তরফ থেকে ইলহাম মির্জা বিয়ের সম্ভাব্য দিন ঠিক করে জানিয়ে দেয়। এই খুশি খুশি আমেজে মুখটা শুকনো করে দাঁড়িয়ে আছে ইনশিরা। ইনা এবং ইনশিরার বান্ধবীরা এসে মুইন আর ইনশিরাকে পাশাপাশি দাঁড় করিয়ে ছবি তুলে নেয়। অতিথিদের খাবার পরিবেশন করা হয়েছে, আয়োজন ব্যাপক। পরি ইনায়াকে বলল ইনশিরা আর মুইনকে নিয়ে দোতলায় যেতে। হবু দম্পতির নিজেদের মধ্যে কত কথা থাকতে পারে। ইনা আগে নিজে ছুটে গিয়ে ইনশিরার ঘর গোছাতে শুরু করল। ঘরটা পুরো এলোমেলো করে রেখে গিয়েছে ইনশিরার বান্ধবীগুলো। আলো ইনুকে দেখে অবাক হয়ে বলে, ঘর গোছাচ্ছিস কেন? তোকে না বলা হলো ইনশিরা আর মুইনকে নিয়ে আসতে? আপু ভাইয়ার জন্যই তো ঘর গোছাচ্ছি। আলো একটা লম্বা ধমক দিয়ে বলল, ইনশিরার শোবার ঘরে ঢুকবে মুইন। এক চর খাবি, যা পুল সাইডে নিয়ে যা। ইনা ছুটছে তো ছুটছে। তাকেই মানুষ পেয়েছে, একে ডেকে দাও, তাকে ধরে আনো, একে নিয়ে যাও। এই সেহাটা আসল সময়ে একেবারে গা ঢাকা দিয়েছে। ইনা মনে মনে খুব বকল সেহাকে। হুট করে একটা হাতে টান অনুভব করল ইনা। প্রীতম তাকে টেনে দোতলার বারান্দার আড়ালে নিয়ে গিয়েছে। ভীষণ চমকেছে ইনা। ধাতস্থ হবার সময় না দিয়ে প্রীতম দুগালে অগণিত চুমু খেয়ে বাতাসের বেগে চলে যায় সেখান থেকে। দীর্ঘ 15 দিনের বকেয়া চুমুগুলো খেয়ে নিল। শুদ্ধকে কোলে করে দৃপ্তের ঘর থেকে বেরোলো প্রেরণা। ছেলেটা খেলতে খেলতে ওখানেই ঘুমিয়ে গিয়েছে। রাত অনেক, একটু পরেই তারা বেরোবে। পথিমধ্যে দেখা হলো ইহানের সাথে। প্রেরণা হেসে তাকে সালাম দিয়ে আসছি বলে সিঁড়ির কাছে যায়। ইহান চুপচাপ দাঁড়িয়ে থাকে প্রেরণার প্রস্থানের দিকে চেয়ে। দৃষ্টি সীমার বাইরে চলে যাওয়ার আগে পর্যন্ত ইহান তাকিয়ে থাকে। কেমন আছেন ভাইয়া? একাধিক পরিচিত কণ্ঠস্বর শুনে ইহান ঘুরে দাঁড়ায়। ইনশিরার বান্ধবীগুলো দল বানিয়ে দাঁড়িয়ে আছে। সবাই অমায়িক হাসি হাসছে ইহানকে দেখে। এই লোকটাকে দেখলে এমনিতেও সবার মুখ থেকে মিষ্টি ঝরে পড়ে। কেমন নম্রভদ্র আচরণ করে। ইনা দূরে কোমরে হাত রেখে দাঁড়িয়ে বিরক্তি নিয়ে তাকিয়ে আছে আপুর বান্ধবীগুলোর দিকে। কেমন ঢং করে পাছা দুলিয়ে দুলিয়ে কথা বলে। আর ভাব দেখাচ্ছে এখন, যেন এরা অনেক ভদ্র। এরা যে এক একটা শাকচুন্নি তাই না জানে। ইহান ইনশিরার বান্ধবীদের সংক্ষেপে, আলহামদুলিল্লাহ ভালো। তোমরা সবাই ভালো বলে চলে যায়। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে ইহানের হাঁটা দেখে সবাই চোখ চকচক করছে। পাঞ্জাবির ওপর থেকে বাহুর ফুলে ফেপে থাকা পেশির দিকে তাকিয়ে থাকে এক ধ্যানে। তুনা ইহানের থেকে দৃষ্টি সরিয়ে হাতের ফোনের দিকে তাকিয়ে সবাইকে বলে, আরে আসল কাজটাই করা হলো না এখনো। এই মিলিটারিকে দেখে খাইয়ে বসে আছি। তাদের আসল কাজ হচ্ছে মুইন ইনশিরার যুগলবন্দি ছবি সাইমকে পাঠানো। তুনার সাথে সাইম সোশ্যাল মিডিয়া সাইটে এখনো সংযুক্ত। তুনা মুইন ইনশিরার ছবিটা সাইমকে পাঠিয়ে লিখে দেয়, মিস্টার অ্যান্ড মিসেস ফরাজি। কি সুন্দর না? সাইমকে আরো বেশি জ্বালাতে ইচ্ছে করছিল ওদের। তবে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করল না। এতটুকু লিখে পাঠিয়ে দেয়। ছবিটা পাঠানোর 20 মিনিটের মাথায় সাইম ছবিটা দেখে। ফোনটা হাতে নিয়ে বড় করে দেখল সাইম ছবিটা। ইনশিরাকে দেখল, ইনশিরা হাসছে কিনা সেটা দেখল। খুঁটিয়ে খুঁটিয়ে দেখে সে। পাশ থেকে ওর এক বন্ধু ফোনটা কেড়ে নিয়ে অফ করে বলে, এখন নাটক বন্ধ কর। ও হাসলেও কি আর কাঁদলেও কি তোর? পুল সাইডের সবগুলো বাতি নিভিয়ে দেয়া। আজ পূর্ণিমা। চাঁদের আলোয় ফকফকে পরিষ্কার লাগছে চারপাশ। রূপালী আলোয় পুলের স্বচ্ছ পানি ঝকঝক করছে। ঠিক পাশেই সহস্র বেলির বিশাল টব। ভীষণ রকমের সুবাস ছড়াচ্ছে, আলোড়িত হয়ে আছে আশপাশ। মুইন আর ইনশিরা পাশাপাশি বসে। মাঝখানে দুহাতের মতো দূরত্ব। ইনশিরাহ বসে ছিল হাতের অনামিকায় চকচকে আংটিটার দিকে দৃষ্টি দিয়ে। মুইন আর চোখে বার কয়েক ইনশিরাহকে দেখে। দুপাশেই সমান নীরবতা বিরাজমান। এভাবেই 20 মিনিটের মতো কেটেছে। মুখে তালা লাগিয়ে থাকার প্রতিযোগিতায় মুইন ফরাজি তার হবু স্ত্রীর কাছে হার মেনে নিয়ে মুখ খুলল নিজে। বলল, রেজাল্ট কবে দেবে? কিছুদিন পরেই আই গেস। রোবটিক জবাব ইনশিরার।
মুইন বলতে লাগলো, তারপর কি করতে চাচ্ছ? আই মিন ক্যারিয়ার। লেখাপড়া বরাবর বাধ্য হয়ে করেছি। আমার ফটোগ্রাফির শখ খুব। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি প্রফেশন হিসেবে নিতে চেয়েছিলাম, বাট মেন্টাল সাপোর্ট পাইনি দেখে শখ পর্যন্ত রেখেছি ওটাকে। আর ক্যারিয়ার গ্র্যাজুয়েট হয়ে বাড়ির ব্যবসা দেখার কথা ভাবছি। বসে থাকতে চাচ্ছি না, আর্ন করতে চাই আমি, নিচু স্বরে বলতে লাগলো ইনশিরা। মুইন অবাক হয়ে ইনশিরাকে দেখে, সে বেশ কয়েকবার ইনশিরাকে ক্যামেরা নিয়ে দেখেছে তবে খেয়াল করেনি অতটা। বলল, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি। হু। কিছুক্ষণ চুপ থেকে মুইন বলে, শখটা বেশ ইউনিক লাগলো শুনে, তবে আম সরি ইনশিরা। পরিবার থেকে যে সাপোর্টটা পাওনি সেটা হাজবেন্ডের কাছ থেকেও পাবে না তুমি, ব্যাড লাক। কারণ আমি আমার চাকরি রেখে বউকে নিয়ে আফ্রিকার জঙ্গলে জঙ্গলে ঘুরতে পারবো না, আর আমার বউকেও আমি একা একা অত দূরে ছাড়বো না কখনো। এ ব্যাপারে আমি একটু বেশি রক্ষণশীল। তাই তোমাকে এটা শখ পর্যন্ত রাখতে হবে, প্রফেশন নয়। বলতে বলতে হাসল মুইন। আবারও বলল, অ্যারেঞ্জ ম্যারেজে পুরুষ কত স্বৈরাচারী জানি না, তবে ট্রাস্ট মি ইনশিরা, তোমার সাথে যদি আমার লাভ ম্যারেজ হতো আমি তবুও তোমাকে এই একটা ব্যাপারে সাপোর্ট দিতে পারতাম না। ইনশিরা চুপ করে থাকে মুইনের মশকরা শুনে। মুইন বলল, দেখাও আমাকে তোমার ফটোগ্রাফি। খুবই শান্ত স্বরে, অনুরোধের সুরে বলল মুইন। ইনশিরা চোখ তুলে তাকায়। জ্যোৎস্নার আলোয় কালো রঙের ঝকঝকে সিকোয়েন্সের কাজ করা শাড়ি পরিহিতা, ডাগর ডাগর চোখের, খোলা চুলের মোহময়ী রমণীর অবাক দৃষ্টি সোজা আঘাত হানে মুইনের বক্ষপটে। সে মোহগ্রস্তের ন্যায় তাকিয়ে থেকে আবারও বলে, কি হলো দেখাও। সত্যিই দেখবেন? অস্ফুটে সুধা ইনশিরা। হুম। তোমার এলেম দেখব। ইউনো, অ্যারেঞ্জ ম্যারেজে একে অপরের এলেম দেখে নেওয়াটাও ইম্পর্ট্যান্ট। বাট আম সরি ইনশিরা, এত ইউনিক গুণের অধিকারিনী তুমি, 501 আপাদমস্তক গুণহীন ব্যক্তি যার পড়াশোনা ছাড়া আর কিছু জানা নেই। এটা একটা ডাহা মিথ্যা কথা ইনশিরা জানে, ওর কাছে ইনশিরা শুনেছে মুইন অলরাউন্ডার। ইনশিরা কিছুক্ষণ তাকিয়ে থেকে উঠে দাঁড়ায়, তারপর ধীর পায়ে হেঁটে নিজের ঘর থেকে ল্যাপটপটা এনে মুইনকে দেখাতে লাগলো নিজের কিছু কাজ। মুইন অভিভূতের ন্যায় দেখছে সবকিছু। ভীষণ কৌতূহল দুচোখে। ইনশিরা কতদিন পরে নিজের কাজগুলোতে চোখ বুলিয়ে উত্তেজিত হয়ে পড়ল, নিজের ছকে বাধা আচরণ পাল্টে হঠাৎ কিশোরী মেয়েদের মতো বলে উঠল, মুইন দিস ওয়ান। লুক, এটা দিয়ে আমি আর্ন করেছিলাম প্রথম। পুরস্কারও পেয়েছিলাম। মুইন দেখল না ছবিটা। মুইন দেখতে লাগলো ইনশিরাকে। হুট করে ভীষণ খোশমেজাজি লাগছে। ল্যাপটপ নিয়ে মুইনের অতি নিকটে বসে একটার পর একটা কাজ দেখিয়ে যাচ্ছে মুইনকে। মুইন চোখ নামিয়ে নেয়। ইনশিরা কি সব বলে চলেছে সেসব কিছু কানে ঢুকছে না তার। মুইন চাঁদের দিকে তাকায়, ঠিক এমনই জ্বলজ্বল করছে ইনশিরা কথা বলার সময়। মুইনের চোখে চোখ পড়তেই হঠাৎ করেই কথা থামিয়ে ইনশিরা চুপ হয়ে যায়, আবার সেই চিরাচরিত গম্ভীর মুখ। ল্যাপটপ নিয়ে দূরে সরে বসে। মুইন আবারও চাঁদের দিকে তাকায়। তার চাঁদ আর ওই চাঁদের মধ্যে কোন পার্থক্য নেই। কখনো পূর্ণিমা আনে, কখনো অমাবস্যা। ইনশিরা জড়সড় হয়ে বসে। মুইন ইনশিরাকে গম্ভীর হয়ে বলে, চলো ওঠা যাক। সবাই অপেক্ষা করছে। সামনে সামনে হাঁটছে মুইন। পেছনে ইনশিরা। দোতলার বারান্দা পেরোতেই শামিনের সাথে দেখা ওদের। মুইনকে দেখে শামিন চৌড়া হাসল, তবে মেয়ের দিকে তাকালো না। মুইন ইনশিরাকে নিচু স্বরে, আসছি, বলে হবু শ্বশুরের সাথে কথা বলতে বলতে সামনের দিকে এগোয়। ইনশিরা নিজের স্থানে চুপচাপ দাঁড়িয়ে তার পাপা আর মুইনকে দেখে। দেখতেই থাকে অপলক। অতিথিরা সবাই চলে গেলেন। বাড়ি ফাঁকা হলো। কিছু কাছের স্বজন থেকে গিয়েছে। তারা গেস্টরুম দখল করে শুয়ে পড়েছে। বাড়ির সবাই শুয়ে পড়েছে। কেটারিং সার্ভিসের লোকজন সব গুছিয়ে নিয়েছে। ইলহাম মির্জা সেসব দেখভাল করে সদর দরজা বন্ধ করালো কাজের লোককে বলে। তখন রাত 12টা প্রায়, ইনশিরা সেই কখন শাড়ি খুলে তার আরামদায়ক পোশাকে নিজেকে আবৃত করেছে। খোলা চুলগুলো উঁচু করে এলোমেলো অবস্থায় একটা ক্লিপে আটকে রেখে ফোঁস শব্দে একটা নিঃশ্বাস ফেলে। তার মনে হচ্ছে তার মধ্যে আসলেই নারীর সহনশীল স্বভাবটা নেই, এই অল্পতেই তার বিরক্তি ধরে গিয়েছে এই পোশাকে। মোট দুবার সে পরল শাড়ি।
অথচ সবাই শখ করে পড়ে ঘন্টার পর ঘন্টা থাকে, তার মা চাচিরা তো সবাই শাড়ি পরে। এক এক করে সবার ঘরের বাতি যখন নিভে গেল, ইনশিরাহ গুছিয়ে বসল তার ফোনটা নিয়ে। সেহাকে কল লাগায়। সেহা কলটা রিসিভ করে চুপ করে থাকে। ইনশিরাহ বলে, আমার ভালো লাগছে না সেহু। তুই আসবি না? আপুর কথায় মন বিগলিত হলো সেহার। নিশ্চুপ দুপাশে নাড়িয়ে বলল, আসব। বোনের সাথে মনের জমানো সমস্ত গ্লানি উগরে দিয়ে ইনশিরাহ খানিকটা শান্ত হলো। সেহা ওপাশ থেকে নরম হয়ে বলল, আপু, ভাইয়াকে তোমার পছন্দ হয়েছে। ইনশিরাহ চুপ করে থাকে। সেহা বলতে লাগলো, পছন্দ নয়। এলোমেলো দৃষ্টি দিয়ে ইনশিরাহ একটা লম্বা শ্বাস ফেলে বলল, বিষয়টা পছন্দ অপছন্দের নয় সেহু। আমার মতো মেয়েকে অ্যাকসেপ্ট করার ক্ষমতা বা ধৈর্য শক্তি এ শতাব্দীর পুরুষের নেই সম্ভবত। বিষয়টা সেখানে। তুই বুঝতে পারছিস আমি কি মিন করতে চাইছি? সেহা হাসল অসুস্থের মতন। বলল, বাজে বকো না। রাখো তো। বিয়ে হলেই দেখবে আমদুধে পুরো মাখামাখি অবস্থা। ইনশিরাহ প্রসঙ্গ পাল্টে বলে, তুই কেমন অসুস্থ হয়ে যাচ্ছিস সেহু? অসুখ করেছে তোর? দুপাশে মাথা নাড়ায় সেহা। ইনশিরাহ বলতে লাগলো, তুই হলি এ বাড়ির সবথেকে লক্ষ্মী মেয়ে। তুই আয়। তোকে সবার দরকার। ইনুটা তো ইনু। কথা শেষ করার আগেই ইনশিরার দরজায় টোকা পড়ে। তাড়াহুড়ো করে ইনশিরা ফোন কেটে উঠে গিয়ে দরজা খুলে দিতেই দেখল দরজার ওপাশে আলো দাঁড়িয়ে আছে। মুখভঙ্গি গম্ভীর, হাতে একটা প্লেট ঢাকনা দেয়া। ইনশিরাহ কিছু বলার আগেই গম্ভীর হয়ে আলো বলল, দুপুরের পরে আর কিছু মুখে দাওনি? সরো, হাত এটো করতে হবে না। আমি খাইয়ে দিচ্ছি। কষ্ট করে চিবিও। বিছানায় মায়ের মুখোমুখি চুপ হয়ে বসল ইনশিরা। আলো প্লেটে ভাত মাখাতে মাখাতে বলল, ভাত কি কিছুটা কমাবো? এরপর দুধ ভাত খাবে। কণ্ঠস্বর ভীষণ গম্ভীর আলোর। ইনশিরাহ বাচ্চা মেয়ের মতো মাথা ঝাঁকিয়ে অস্ফুটে বলল, আজ দুধ ভাত খাবো না। একটু থেমে আবারও বলে, আমার আসলে খিদেও নেই। তুমি খাইয়ে দিচ্ছ বলে খাচ্ছি। ধীরে ধীরে মেয়েকে খাইয়ে দিতে দিতে আলো ঠান্ডা গলায় বলল, জোরাজুরি করার ইচ্ছা নেই আর তোমাকে। কারণ তুমি তো তুমি ইনশিরাহ। আসলে বুকটা খুব পড়ে তবুও। কারণ তুমি যতই মাম্মা পাপার সম্পর্ক নিয়ে বিদ্রূপ করার দুঃসাহস দেখাও না কেন, সবকিছুর ঊর্ধ্বে তুমি আমাদের মেয়ে। তোমার কাছে আমাদের সম্পর্ক শুধু মানিয়ে নেওয়া হতে পারে, তবে আমাদের কাছে তুমি আমাদের দুজনের শুদ্ধ ভালোবাসায় জন্ম নেয়া এক অতি মূল্যবান রত্ন। জানো ঠিক কতটা ত্যাগ স্বীকার করে তোমার পাপা আমাকে জয় করেছে? জানো প্রতিদিন বাচ্চাদের মতো বায়না করত তোমার পাপা আমার কাছে, তার মেয়ে চাই বলে। ইনশিরার চোখ ছাপিয়ে জল এলো। খাবারটা আর গিলতে পারছে না। আলো ঠান্ডা গলায় বলতে লাগলো, আমি বাড়াবাড়ি করতাম তোমার স্বাধীনতা নিয়ে। আমার আপত্তি ছিল তোমার স্বাধীনতা নিয়ে, কারণ তোমার এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ ভালো না খারাপ সেই প্রসঙ্গে যাব না, শুধু বলবো এমন আচরণ বারবার জীবনে সমস্যা সৃষ্টি করে, আমি নিজের জীবনে বহুবার প্রমাণ পেয়েছি। তাই আমি একজন বাঙালি মা হিসেবে তোমাকে এতটা স্বাধীনতা দিতে চাইনি। কিন্তু তোমার পাপা, তার ছিল তোমার প্রতি অগাধ বিশ্বাস, ভরসা, বড় গলায় আমাকে শাসাত, না, আমার মেয়ে আমাকে কষ্ট দিয়ে কিছু করতেই পারে না। আশেপাশে তাকিয়ে দেখো আছিয়া, যেখানে উঠতি বয়সী সব ছেলে মেয়েরা লিভ ইন রিলেশন নিয়ে ব্যস্ত সেখানে আমার মেয়ের নৈতিকতা দেখো। ওর কাজ দেখো, সমাজের প্রতি ওর কর্তব্য দেখো। ওর স্বাধীনতা নিয়ে একটুও আপত্তি তুলবে না তুমি। তোমার স্বাধীনতার ব্যাপারে ঠিক এতটাই সাপোর্টিভ তোমার বাবা, যাকে তুমি নিজের অজান্তে বুঝিয়ে দিয়েছ সে তোমার স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে। টুপটুপ করে জল পড়তে থাকলো ইনশিরার গাল বেয়ে। আলো মেয়েকে আর কথা না শুনিয়ে মুখ মুছিয়ে দিয়ে স্বামীনের ক্রেডিট কার্ডটা ইনশিরার হাতে ধরিয়ে দিয়ে বলে, কাল মুইনের সাথে গিয়ে বিয়ের শপিংটা করবে। ছেলেটা ভালো, তোমাকে ভালো রাখবে। অবশ্য যদি তুমি ভালো থাকতে চাও। আমি জানি, 6 বছর একটা দীর্ঘ সময় আমি জানি। তবে তোমাকে বাকি জীবনের চিন্তাও করতে হবে। কাঠোকাঠ ভাবে কথাগুলো বলে আলো চলে যায় মেয়ের ঘর থেকে। ইনশিরাহ কিছুক্ষণ চুপ করে বসে থাকে। হুট করে তার ফোনে টুংঠাং আওয়াজ হয়, একটা মেসেজ এসেছে।
ইনশিরা মেসেজটা দেখলো, মুইন পাঠিয়েছে, কাল শপিংয়ে যেতে হবে। আমি ডিউটি শেষ করে তোমাকে রিসিভ করে নেব। ইনশিরা সময় দেখল, রাত 12:48। সে অবাক হলো, এই লোকটা কি ঘুমায় না নাকি। সে ছোট করে উত্তর পাঠিয়ে দেয়, জি ঠিক আছে। কানাডা থেকে আসছে আজান আয়াতের পরিবার। আজান আয়াত উভয়ই কানাডার একটি নামী সফটওয়্যার কোম্পানিতে চাকুরি করে। দুজনের অ্যাপার্টমেন্ট পাশাপাশি। আজান এবং আজানের স্ত্রী মারিয়ার দুটো 6 এবং 8 বছরের ছেলে রয়েছে, অন্যদিকে আয়াত এবং তার স্ত্রী সোফিয়ার একটি 12 বছরের কন্যা রয়েছে। আয়াত কানাডায় পড়াশোনা করতে গিয়ে এক বিদেশিনীর প্রেমে পড়ে তাকে বিয়ে করে নিয়েছিল। এ নিয়ে বিশাল ঝামেলা হয়েছিল আলোর বাপের বাড়িতে। শামীম বহু কষ্টে শ্বশুর শাশুড়িকে মানিয়েছিল শ্যালকের বিয়েতে। দীর্ঘ 5 বছর পরে ভাইয়ের বউ দুজন দেশে আসছে। শেষ আতাউর আলমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীকে এসে গিয়েছে সবাই। ভাইরা তো আসে যায়, তবে ওরা খুব কম আসে। আলোর ভাইয়ের বউদের নিয়ে আয়োজন প্রচুর। বাড়িতে মেহমান আসতে থাকে, যেতে থাকে। এত বড় বাড়ি অথচ ছোট মনে হয়। কিছুক্ষণ আগে জামিলের পরিবার এসে গিয়েছে। বিয়ে বাড়ি, বেশ আমেজে উন্মাতাল সবাই। ঋতু শুকনো মুখে নিজের ঘরে চুপচাপ বসে আছে সকাল থেকে। সব সময় কাজকর্মে নিজেকে ব্যস্ত রাখা মহিলা আজ কাজেও হাত লাগায় না। সে খোলা জানালার দিকে চেয়ে থাকে। অফিস যাওয়ার আগে ইলহাম মির্জার স্ত্রীর মুখোমুখি গিয়ে বসল। কিছুক্ষণ স্ত্রীর মলিন মুখের দিকে তাকিয়ে থেকে ইলহাম বলে, ওকে আনা হবে ঋতু। আমি নিজে প্রেয়ার দেব গিয়ে। ঋতু উদাস মুখ ঘুরিয়ে নিয়ে বলে, আমি কারো আসার অপেক্ষায় নেই। বোনের বিয়ে খাওয়ার দরকার নেই ওর। ইলহাম ম্লান হেসে উঠে দাঁড়ায়। এদিকে মা ছেলেতে মান অভিমান, ওদিকে বাবা মেয়েতে মান অভিমান। কি যে হচ্ছে এ বাড়িতে। মির্জা বাড়িতে যাই হোক না কেন, আহসান পরিবার হাসি খুশি। প্রণমি সকালে গুনগুন করে গান করেছে। প্রেরণার বুক থেকে বড় একটা বোঝা নেমে গিয়েছে। ধীরে ধীরে বোনটাকে তার স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে হবে। দুহাতে 10 কাজ সামলাতে হচ্ছে প্রেরণার। রেস্তোরাঁ, কেটারিংয়ের বিজনেস, ভাইয়ের বিয়ের রিসেপশন। ছোট পরিসরে আয়োজন হবে, মধ্যম মানের একটা কমিউনিটি সেন্টার ভাড়া করে, এবং কেটারিং সার্ভিস তার নিজের কোম্পানি দেবে। ও হ্যাঁ, পাঠকদের জানাতে ভুলে গিয়েছি। প্রেরণার বাচ্চা কোম্পানির নাম প্রেরণা কেটারিং সার্ভিস। প্রীতম খুব ব্যস্ত তার কাজ নিয়ে, দুটো ক্লায়েন্টের ঝামেলা সামলে দিতে পারলে লাখ 3-এর একটা চেক পাওয়া যাবে। সামনে অনুষ্ঠান। শ্বশুরের গোমরা মুখটা কল্পনা করেই প্রীতমের গলা শুকিয়ে আসে। আর যাই হোক, এবারে সে শ্বশুরের কাছে ছোট হবে না, হবেই না। ঠিক সন্ধ্যা নাগাদ ইনশিরাহ তৈরি হলো মুইনের মেসেজ পেয়ে। পাপার কার্ড আর পার্সটা নিয়ে নিচে নেমে মাম্মার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, আসছি মাম্মা। মুইন গেটের সামনে। আলো মেয়েকে দেখল, আজ পরেছে একটা আলখাল্লার মতো সাদা রঙের ঢোলা প্যান্ট, আর একটা কালো টি শার্ট। গলায় কোনো মতে একটা স্কার্ফ পেঁচিয়ে রেখেছে। একেবারেই উদ্ভট লাগছে। আলো একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ভাবে, এই মেয়ের কিচ্ছু হবার নেই আর। ঠিক নিজের জেদে অটল থাকে। আলো ভাবে সে তো এতটাও জেদি ছিল না, অন্তত কেউ কিছু বুঝিয়ে বললে সে বুঝত। কিন্তু এই মেয়ে কার মতো হয়েছে? এই মেয়ে এমন হয়েছে কেন? এত 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 তেরা কেন? পাশাপাশি হাঁটছে দুজন। মুইন তেরছা নজরে ভবিষ্যৎ বধূর মুখটা দেখে নেয় কয়েকবার। ওরা ফুড লাউঞ্জ থেকে কফি খেয়ে কেনাকাটার জন্য বেরিয়েছে এই মাত্র। এখন রিভানার 11 তলায় শাড়ির শোরুমে এসেছে। ইনশিরাহ জানে না সে কি করতে চলেছে, শপিংয়ের নেতৃত্ব মুইনি দিচ্ছে। তার পক্ষ থেকে সে নিশ্চুপ। শুরুতে তারা লেহেঙ্গা কুটির থেকে লেহেঙ্গার কিছু ইন্ডিয়ান কালেকশন দেখল। লেহেঙ্গা দেখে ইনশিরার জ্বর এসে গেল। মেয়েদের 20-30 কেজি ওজনের এই অদ্ভুত পোশাকটা তার অপছন্দের শীর্ষে। এই পোশাকটা রীতিমতো একটা অত্যাচার, এক কথায় এসব ঢং জাতীয় পোশাক। তার এখনই গা চুলকাতে শুরু করে অত ভারী কাজ দেখে। মুইন ইনশিরার অভিব্যক্তি বচে। মিষ্টি আন্টি তাকে এমনিও বলেছিল শাড়ি নিতে, তবে মুইন ভেবেছিল অন্যান্য মেয়েদের মতো এই পোশাকের দিকে ঝোঁক থাকবে ইনশিরার। আর এখানে সব এক্সক্লুসিভ কালেকশন। বিখ্যাত ফ্যাশন ডিজাইনার রিম্পি আগরওয়ালের নিজস্ব কালেকশন।
শাড়ির শোরুমের স্টাফ একটার পর একটা শাড়ি দেখিয়ে চলেছে। ইনশিরাহ একইভাবে নিশ্চুপ। মুইনের আগে কখনো মেয়েদের শপিং করেনি, তবুও সে সবগুলো শাড়ি ছুঁয়ে দেখছে, যেন সে খুব ভালো বোঝে শাড়ির ব্যাপারে। যেন সে প্রতি মাসে বউকে নিজের শাড়ি কিনে উপহার দেয়। সে প্রত্যেকটা শাড়িতে ইনশিরাহকে কল্পনা করে করে দেখছে। তবে বারবার তার চোখ আটকে যাচ্ছে কমলা রঙের শাড়িগুলোতে। ইনশিরাহকে বলল, কালার। ইনশিরাহ দুপাশে মাথা নেড়ে নিচু স্বরে বলে, এনি কালার। মুইন কি মনে করে একটা কমলা রঙের বেনারসির দিকে তাকালো। একেবারে গাঢ় কমলা, টকটকে কমলা। হাত বাড়িয়ে মুইন শাড়িটা ছুল। মুহূর্তেই ইনশিরার শিল্পকলা একাডেমির অনুষ্ঠানে কমলা শাড়ি পরিহিতা মুখটা চোখের সামনে ভেসে ওঠে তার। ইনশিরার কাছে জানতে চায়, শাড়িটা কেমন? পছন্দ হয়েছে? ইনশিরাহ রোবটের মতো বলে, জি হয়েছে। তারা এসেছে মূলত আকদের শাড়ি আর শেরওয়ানি নিতে। এটা বড়দের পরিকল্পনা দুজনকে একসাথে কিছুক্ষণ রাখার। বাকি শপিং বড়রা দেখবে। মুইনের তরফ থেকে তার বউয়ের শপিং পরি করবে বলে ঠিক হয়েছে। শাড়ির শোরুম থেকে বেরিয়ে ইনশিরাহ শামিনের কার্ডটা বের করে মুইনের দিকে এগিয়ে দিয়ে বলে, মাম্মা আপনাকে দিতে বলেছে আপনার শেরওয়ানি। মুইন এক পলক ইনশিরার দিকে তাকায়, এক পলক তাকায় ইনশিরার হাতের দিকে। অতঃপর নম্রস্বরে বলে, তুমি পছন্দ করে দেবে না ইনশিরাহ? ক্যাব থেকে নেমে দাঁড়ালো ইনশিরাহ। ঘুরে দাঁড়িয়ে মুইনকে বলল, আপনি ভেতরে আসবেন। শ্বশুর বাড়িতে বিয়ের আগে এত ঘন ঘন যেতে নেই। সরল জবাব মুইনের। তারপর ইনশিরাহকে বলল, ভেতরে যাও। ইনশিরাহ কথা না বাড়িয়ে গেটের ভেতর পা রাখে। ভেতরে না যাওয়া অবধি মুইন ক্যাবে অপেক্ষা করছিল। অন্দরমহলে পা রাখার সাথে সাথে কয়েকজোড়া কৌতূহলী দৃষ্টি ইনশিরাহকে ঘুরে ঘুরে দেখছিল। সবার প্রথমে ছিল আলো, মেয়ের দিকে তাকিয়ে গম্ভীর হয়ে বলল, হয়েছে কেনাকাটা? জবাব না দিয়ে হাতের শপিং ব্যাগটা মাম্মার হাতে দিয়ে দেয় ইনশিরাহ। আলো সাথে সাথে বলে, মুইনের শেরওয়ানি তুমি পছন্দ করে দিয়েছ তো? এখন একটু বিরক্ত লাগছে ইনশিরার। একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, জি। সত্যি করে বলবে? ওখানে তোমাদের পাঠানো হয়েছে দুজন দুজনের পছন্দের পোশাক কিনতে। ইনশিরাহ মায়ের দিকে তাকিয়ে বলে, মিথ্যা বলবো কেন? বলতেই পারো। আরও একটা দীর্ঘশ্বাস ফেলল ইনশিরাহ। পরপর পার্স থেকে ফোনটা বের করে মুইনকে কল দেয় সে। বাড়ির সবাই অবাক। মুইন কলটা রিসিভ করলে ইনশিরাহ লাউডস্পিকার অন করে মুইনকে জিজ্ঞেস করে, মুইন আপনার শেরওয়ানি কে পছন্দ করে দিয়েছে? মুইন পথে ছিল। অবাক হয়ে উত্তর দেয়, তুমি। কেন? এমনি। ফোন কেটে দিয়ে ইনশিরাহ আলোকে বলে, শুনেছ? পেয়েছ শান্তি। আলো চুপচাপ দাঁড়িয়ে। ইনশিরাহ বেনারসির প্যাকেটটা ফেলে রেখে ধূপধাপ আওয়াজ তুলে সিঁড়ি ভেঙে ওপরে ওঠে। পরি আলোর দিকে কপাল কুঁচকে তাকিয়ে বলে, বড্ড বাড়াবাড়ি করো তুমি মেয়েটার সাথে। আলো কিছু বলে না। হঠাৎ করে তার ফোনটা বেজে উঠলে সে দেখে মুইন কল দিচ্ছে। আলো কলটা রিসিভ করে। মুইন বলে, ইজ এভরিথিং ফাইন আন্টি? আপনি ইনশিরাহকে কিছু বলেছেন? আলো হাসে হবু জামাইয়ের কাণ্ড দেখে। অফিসার ঠিক আন্দাজ করে নিয়েছে। ওই প্রসঙ্গে না গিয়ে আলো বলতে লাগলো, মুইন। চিন্তা হয়, মেয়েদের ব্যাপারে বলা হয়ে থাকে, মেয়েরা নাকি পানি। তাকে যেমন পাত্রে রাখা হয় সে তেমন আকার ধারণ করে। কিন্তু মুইন আমার মেয়েটি অমন নয়। ও নিজের জীবনের কিছু ছক নিজে নির্ধারণ করে নিয়েছে। ও আপোষে বিশ্বাসী নয়। মা হিসেবে একটু চিন্তা হয়। তাই এমন করি। আমার মেয়ে পানি নয় মুইন। ওপাশে মুইন কিছুক্ষণ চুপ থেকে বলল, আন্টি আপনার মেয়েও পানি? আলো অবাক হলো। মুইন বলতে লাগলো, আপনার মেয়েও পানি, তবে এক টুকরো বরফ খণ্ড আন্টি। যে ধীরে ধীরে গড়বে। আলো চুপ করে শুনল মুইনের কথা। ঠোঁটে ফুটে উঠল হাসি। মুইন কলটা কেটে দিলে এগিয়ে গিয়ে আলো শপিং ব্যাগটা হাতে তুলে নেয় বেনারসি দেখবে বলে। তার হবু জামাইয়ের পছন্দ কেমন সেটাই দেখবে। বেনারসিটা হাতে নিয়ে আলো কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে থাকে। বেনারসির রং টকটকে কমলা। কমলা শামিনের অপ্রিয় রং, তবে কমলা শাড়িতে আলো তার খুব প্রিয়, বরাবরের প্রিয়। কমলা শাড়িতে তার মেয়েও কি তার মেয়ে জামাইয়ের কাছে খুব প্রিয় হবে।
সেদিন রাতে ইনশিরাহ মাথা ব্যথার কারণে ঘুমাতে পারল না। শেষ রাতের দিকে ঘুমিয়েও কাজ হয়নি। মাথা ব্যথা কমছেই না। ভোরের আলো যখন প্রস্ফুটিত হলো তখন মির্জা বাড়িতে হইচইয়ের শব্দে বিছানা ছাড়ল সে। মাথাটা ছিঁড়ে যাচ্ছে তার। কৌতূহলী হয়ে সে ঘর থেকে বেরিয়েই মুখোমুখি হলো শামিনের। শামিন মেয়ের দিকে এক পলক তাকিয়ে নিচে নামল। ইনশিরাহও নামল। বাবা মেয়েতে শীতল অভিমানের পাহাড়। ইনশিরাহ পাপার সাথে নিজের সম্পর্কের অধঃপতন চেয়ে চেয়ে দেখে প্রতিদিন। ইনশিরার ইচ্ছে করে পাপার স্মৃতি থেকে সেদিনের ওই মুহূর্তগুলো ভ্যানিশ করে দিতে। কিন্তু এমনটা হবে না কখনো। নিচতলায় গিয়ে ইনশিরাহ ভীষণ রকমের অবাক হয়। লিভিং রুমে তার দুই মামিকে দেখে বিস্ময় বাকহারা সে। আজানের স্ত্রী মারিয়া ছুটে এসে ইনশিরাহকে জড়িয়ে ধরে। ইনশিরাহ অস্ফুটে বলে, তোমরা, তোমাদের না কাল আসার কথা। ৩৮-এর সুন্দরী রমণী মারিয়া হেসে বললেন, সারপ্রাইজ। ইনশিরাহ তার মারিয়া মামি, সোফিয়া মামি দুজনকেই পছন্দ করে ভীষণ। সোফিয়া কানাডিয়ান। তবে ১৪ বছরের সংসারে বাঙালির সাথে থেকে থেকে নিজেকে খুব সুন্দর মানিয়ে নিয়েছে। আলো ব্যস্ত তার ভাইপো আর ভাইঝিকে নিয়ে। ভাইপো দুটোকে জড়িয়ে ধরে এগালে ওগালে চুমু খাচ্ছে সেই তখন থেকে। বাঙালি ফুপুরা ভাইঝি ভাইপোগুলোর মাঝে সবসময় নিজের বাবা মায়ের প্রতিচ্ছবি খোঁজে। আলো ব্যতিক্রম না, সবকিছু রেখে সে ভাইঝি ভাইপো দুটোকে নিয়ে বসেছে, আদর দিতে দিতে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে আতাউর আলম আর রেহেনার নাতি নাতনিদের। এদিকে ইনায়ার রিসিপশনের কেনাকাটা ৮০% হয়ে গিয়েছে। বাড়ির বউয়েরা নিজেরা গিয়েই কেনাকাটা করেছে। ওদিকে প্রেরণা একা হাতে সবটা সামলাচ্ছে তাদের পক্ষে। অনুষ্ঠান দুপক্ষ থেকেই ধুমধাম করে হবে। আগামী ২০ তারিখে অনুষ্ঠান, আজ ১০ তারিখ। এখনো মেলা দেরি। তবে বিয়ে বিয়ে আমেজ চারিদিকে। ইনা আর প্রীতম দুজন এমন সুখ সুখ দূরত্বটুকুও সইতে নারাজ। খুবই কষ্টে আছে দুজনে, এদের মুখ দেখলে এটাই মনে হয়। আজ সকালে বাড়িতে প্রেরণা এসেছিল। আজকাল একটা বিয়েই ৪-৫ ধাপে সম্পন্ন হয়। তাই সেটার স্কেজিউল নিয়ে আলোচনা করতে চায় প্রেরণা। ভীষণ রোগা লাগছিল প্রেরণাকে, মুখ শুকিয়ে আরো কমবয়সী লাগছে। গলার বিউটিবোন স্পষ্ট। আগে একটু ভরাট ছিল। আলো প্রেরণাকে দেখে হাসে আর বলে, একা হাতে ভালোই পারছো। আমরা ৩ বউ, আর আমার ২জন ভাইয়ের বউ। মানে ৫ জন মিলে শপিং করলাম তবুও পারলাম না সব করতে। এই যুগের ট্রেন্ডি ম্যারেজ সেরিমনিতে কত চক্কি। তোমার এলেম আছে মা। তা তোমার বিজনেস কেমন চলছে? প্রেরণা গুছিয়ে বসে বিজনেসের আলাপ পারে। আলো মুগ্ধ হয়ে শোনে, দেখে। একসময় সেও তো কত দৌড় ঝাঁপ করত, দৃপ্তর জন্মের পরে সবকিছু থেকে গুটিয়ে নিয়েছিল নিজেকে। এই মেয়েটিকে আলোর দারুণ পছন্দ। একজন নারীর চরিত্রে যেটুকু নীতি থাকার প্রয়োজন, এ যুগে প্রেরণা তা ধরে রাখতে পেরেছে। এ যুগে প্রেরণাদের মতো সাদামাটা নারীরাই আধুনিকতার সঠিক উদাহরণ। ইহানের জন্য এমন একটা মেয়ে পেলে দারুণ হতো, এ বাড়ির বউ হিসেবে এমন মেয়েই দরকার। কিন্তু খুঁজে পায় না আলো। দু একটা পেলেও তার বয়স দেখা যায় কম। ইহান তখন রাজি হয় না। প্রেরণা আলাপ সেরে কুটুম বাড়ি থেকে বিদায় নেয়। আলো ভাইয়ের বউ আর ভাইপো ভাইঝিদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ইনশিরার ঘরে উকিঝুঁকি মারে না তেমন একটা এখন আর। মেয়ের মনে পরিবর্তন আসছে ভেবে একটু স্বস্তি পায় আলো। সব থেকে বড় স্বস্তি মুইন তার গুণধর মেয়ের সত্যিটা জেনেই এগিয়েছে। মুইন বুঝদার ছেলে, আশা করা যায় সবকিছু সুন্দরভাবে সামলে নেবে। সারাদিন হই হুল্লোড় লেগে থাকে বাড়িতে। আজানের ছেলে মুইজ এবং মুগ্ধ ভীষণ দুষ্টু, চঞ্চল। তবে ৫ মিনিট পর পর দুটোর মাঝে বিশাল যুদ্ধ লাগে। এদিকে আয়াতের মেয়ে আরিশা খুবই শান্ত। বাড়ির সবাই ওদের তিনজনকে খুব উপভোগ করে। অনেকদিন পরে বাড়িটা হেসে খেলে উঠেছে। ইনা ভীষণ ব্যস্ত নিজের রিসেপশনের মেকওভার নিয়ে ভাবনা ভাবতে। এটা আসলেই খুবই চিন্তার বিষয় একটা মেয়ের কাছে। বিকেলে ইনা ঘর থেকে বেরোয়। বাড়ির সবাই ছাদে ব্যস্ত আড্ডায়। মহিলা ৫ জন একসাথে হয়েছে আর আলোচনা সভা হবে না তা কি করে হয়। ইনশিরার ঘরের কাছে এসে থামেই না। গতকাল রাতে শেষ একবার কথা হয়েছিল আপুর সাথে। তারপর আপুকে দেখেনি সে। আজ সকাল থেকে দেখেনি। আপু কারো সাথে মেশে না, তাই বিরক্ত করা হয় না আপুকে।
একবার উকি দিল ইনা, ডাকলো, আপু। ভেতরে কেউ নেই। ইনা কোথাও খুঁজে ইনশিরাহকে পেল না। ইনশিরার ফোন নেই, ট্রাভেল ব্যাগটা বিছানার ওপর এলোমেলো করে রাখা। ইনা নিচে নামলো, বাড়ি ফাঁকা। এখানেও পেল না ইনশিরাহকে। পুল সাইডে গিয়েও পেল না। ভীষণ চিন্তিত ইনা ফোন বের করে ইনশিরাহকে কল লাগায়। ফোনটা আনরিচেবল বলছে। একটা ফাঁকা ঢুক গিলে আবারও তন্ন করে ইনা খুঁজে দেখে সব ঘর। একটা অজানা আতঙ্ক ভর করেছে তার মনে। কাউকে কিছু না বলে ইনা ছুটে গেল বড় মায়ের কাছে। ধূপধাপ শব্দে সিঁড়ি ভেঙে ছাদে উঠে বড় মায়ের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে, আপুকে কোথাও পাচ্ছি না বড় মা। আলো প্রথমে শুনতে পায়নি ইনায়ার চিৎকার। যখন শুনতে পেল তখনও ঠিক বুঝতে পারেনি ইনুর কথাটা। ফ্যাল করে তাকিয়ে আছে আলো। তার দুপাশে বসে থাকা ঋতু, পরি, মারিয়া এবং সোফিয়া তোরাক করে লাফিয়ে উঠে দাঁড়ায়। আলো তবুও চেয়ারে ঠেসে বসে আছে। ইনুর ফর্সা মুখটা লালাভ হয়েছে দৌড়াতে। আলো অস্ফুটে শুধায়, কি হয়েছে? ইনুর গলা কাঁপছে, ঢোক গিলে বলে, আপু নেই বড় মা। ইনশিরাহ নেই। ইনশিরাহ সত্যিই কোথাও নেই। ইনশিরার নাম্বারটা বন্ধ। গেটের সিসিটিভি ফুটেজ চেক করতে গিয়ে দেখা গেল গতকাল থেকে যান্ত্রিক ত্রুটির কারণে অফ হয়ে আছে। আলো ঠক করে কাঁপছে। পরি নিজেও শারীরিকভাবে অতটা স্টেবল না এখনো, এক প্রকার জোর করেই চেম্বারে বসা হয়। ছুটে এসে আলোকে ধরল। পরীকে সরিয়ে মারিয়া আর সোফিয়া আলোকে ধরল। ইনু হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে আছে। ঋতু ধমকে বলে, শিগগির ওর বান্ধবীদের ফোন লাগা। ইনু কাপা হাতে এক করে আপুর বান্ধবীদের, আপুর পরিচিত ক্লাসমেট, পরিচিত স্বজন, জামিল, তৌফ, রাহাত, সবাইকে ফোন করে সুকৌশলে জানতে চাইল ইনশিরার কথা। কোথাও তো যেতে পারে। কিন্তু সবার থেকেই না বোধক উত্তর এলো। ইনা করুণ দৃষ্টি দিল বড় মায়ের দিকে। আজ থেকে ১.৫ মাস আগে যে ব্যথা সে মাম্মা পাপাকে দিয়েছে, আপুও তবে একই পথে হাঁটল অবশেষে। আর মুইন ভাইয়া, সে তো কোন দোষ করেনি। তবে তাকে মাঝখানে কেন ঢোকালো আপু? নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মাথায়। অত কিছু ভাববার সময় কই। সে ছুটে গেল বড় মায়ের কাছে। আলো দাঁড়িয়ে থাকতে পারছে না আর। দুলতে বসে পড়ল, ক্ষীণ স্বরে বিড়বিড়ালো, এসব কিছু যেন না হয়। ওই মানুষটা সইতে পারবে না। এসব কিছু যেন না হয়। আমি ওই মানুষটাকে কিভাবে সামলাবো তবে? ইনা আর কালবিলম্ব না করে ইহানকে কল দেয়। ইহান একটা সালিশে ছিল। মাঝখান থেকে উঠে বোনের কলটা রিসিভ করতেই এপাশ থেকে ইনা কেঁদে ফেলে বলে, আপু কোথাও চলে গিয়েছে দাদান। ইসমাম খবরটা পেয়ে ছুটে এসেছে। তখন সন্ধ্যা পেরিয়েছে। আলোকে সামলাতে পারছিল না কেউ। কাঁদতে মূর্ছা যাওয়ার মতো অবস্থা হয়েছে। বুক চাপড়ে আহাজারি করছে শুধু, বলে যাচ্ছে, ওই মানুষটাকে আমি কিভাবে সামলাবো? ঋতু চাইল শামিন আর ইলহামকে ফোন দিতে। ইসমাম বাধা দিল, না এখনই নয়। আগে আমরা দেখি। আর কিছুক্ষণ দেখেও কোনো লাভ হলো না। পেল না ওরা ইনশিরার নাগাল। সন্ধ্যা পেরিয়ে সময় রাত নামিয়ে আনছে, অন্ধকার ভয়ঙ্কর হচ্ছে, ভয়ঙ্কর ভাবে বাড়ছে আলোর দুঃখ, অসহায়ত্ব, গ্লানি। ইহানের যখন খুব অস্থির লাগে সে গাড়ির গতির কথা মাথায় রাখে না। দেদারসে গতি বাড়িয়ে ছোটায়। তবে আজ তার মধ্যে তাড়াহুড়ো নেই, কেমন নির্জীব হয়ে বসে আছে ড্রাইভিং সিটে। ফোনটা পেয়ে ইহান প্রথমে ইনুকে খুব বকাঝকা করেছে। যখন ওপাশ থেকে আলোর আহাজারি শুনল, তখন সে বুঝল খুব বড় একটা অঘটন ঘটে গিয়েছে। ইহান বাড়িতে ফিরল না, ইনুকে শান্ত স্বরে বলেছিল, আমি ফোন না করা পর্যন্ত বাইরের কোনো লোকের কাছে টুটা সাউন্ড করবি না। সেই থেকে পাগলের মতো খুঁজে চলেছে ইহান বোনকে, প্রত্যেকটা বান্ধবীর বাড়িতে খোঁজ নিয়েছে নানা বাহানায়, গিয়েছে ইনশিরার পছন্দের জায়গাগুলোতে। শুরুতে যতটা তাণ্ডব করেছে ইহান, এখন যারপরনাই শান্ত সে। অনুভূতি ভোঁতা হয়েছে, বনের উপর রাগ করবে নাকি মায়া করবে বুঝতেই পারছে না ইহান। ইনুর ঘটনা খুব সুন্দর ভাবে সামলে নেয়া গিয়েছে। কিন্তু ওরা যে ভুইয়া। আরও কিছুক্ষণ নিউমার্কেট এরিয়ার মসজিদের সামনে গাড়ি থামিয়ে বসে ছিল ইহান। উদ্ভ্রান্তের ন্যায় আশেপাশে তাকাচ্ছে। তার মস্তিষ্ক কাজ করছে না।
চলতি পথে লোকের ভিড়ে উদ্ভ্রান্ত দুটো চোখের দৃষ্টি এমন ভাবে নিক্ষেপ করছে যেন ইনশিরাকে এখনই পেয়ে যাবে। ইলহামের সাথে কারখানার একটা শিপমেন্টের ব্যাপারে আলোচনা করতে করতে বাড়ির আঙিনায় গাড়িটা প্রবেশ করালো শামীম। আজ সেজন্যই একটু যা দেরি। বাড়ির এরিয়ার সোডিয়াম লাইটগুলো জ্বালা হয়নি দেখে বিরক্ত হলো শামীম। ইলহাম গৃহকর্ত্রীদের দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে দুয়েক লাইন বলল দুই ভাই। তারপর খোশমেজাজে যখন অন্দর মহলে পা রাখল তখন শুধু হতবিহ্বল দৃষ্টি দিয়ে দেখেই যাচ্ছিল সবাইকে। আলো মুখে শাড়ির আঁচল চেপে স্বামীর দিকে তাকিয়ে আছে। দুচোখ বেয়ে দরদর করে পানি ঝরছে। ঠক ঠক করে কাঁপছে সে। এখন কি হবে, কি করবে, দিশা খুঁজে পেতে ব্যর্থ হয়। ইহান কোথায়, ফোন ধরছে না কেন? পরি আর ঋতু এক কোণে গিয়ে ছটফট করছে। শামীম হতভম্ব হয়ে এগিয়ে যায় স্ত্রীর কাছে, ভারী আওয়াজে বলল, কি হয়েছে? শরীর খারাপ। আলো যেন আছড়ে পড়ল শামীমের গায়ে মুহূর্তেই। কেঁদে কেটে অস্থির হওয়া একজন মা খুব দ্রুত নিজেকে সামলে নিয়ে তার স্ত্রী সত্তায় ফিরে স্বামীকে অনুরোধ করল, প্লিজ আপনি সুস্থ থাকেন, প্লিজ। শামীম কিছুই বুঝতে পারছে না। ইলহাম সবাইকে ধমকে বলে, আরে কেউ বলবে হয়েছেটা কি? ইহান ভুইয়া ম্যানশনের গেটের কাছে এসে গাড়ির গতি শ্লথ করে। নিউ মার্কেট থেকে এখানে প্রায় 2 কিলোমিটার দূরত্ব। এই 2 কিলোমিটার দূরত্ব ইহান চোখের পলকে শেষ করেছে যেন। যখন এখানে আসার সিদ্ধান্তটা সে নিয়েছে, তারপর থেকে না কোন কিছু ভেবেছে, না মাথায় এনেছে। মাথায় শুধু বোনের জন্য দুশ্চিন্তা ছিল। ছিল প্রাণের পরিবারের প্রতি উদ্বেগ। গাড়ি থেকে নেমে ইহান লম্বা কদমে গেটের কাছে গিয়ে শান্ত স্বরে সিকিউরিটিকে বলল, দরজা খুলুন। ইহানের বলার ধরনেই সিকিউরিটি ঘাবড়েছে। সে ইন্টারকমে কল করে বলে, স্যার ইহান তাজওয়ার এসেছে। সাগর ভুইয়া বাড়িতে ছিলেন। ইহানের নাম শুনেও অবাক হলো। কত বড় কলিজা আজ বাড়িতে এসেছে। সাগর সিকিউরিটিকে বলল, একা থাকলে আসতে দাও। মুখোমুখি দাঁড়িয়ে শুরুতেই ইহান তার স্বভাবের শান্ত ভাব বজায় রেখে বলল, আপনার ছেলে কোথায়? আমার ছেলেকে দিয়ে কি কাজ? ইহান এগিয়ে গেল দুকদম। অমন সৈনিক মার্কা পেটানো দানবীয় শরীরের হম্বিতম্বি কিছুটা হলেও ভরকায় সাগর ভুইয়াকে। সে দুকদম পিছিয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে বলে, বাড়িতে ঢুকে মাফিয়াগিরি। আমি পুলিশ ডাকব। তোমার নেতাগিরি বার করে দেব। তোর ছেলে কই? খ্যাপাটে হয়ে বলে ইহান। শাইন দোতলা থেকে সিঁড়ি বেয়ে নামতে নামতে উঁচু গলায় বলে, স্টপ। পাপার সাথে উল্টোপাল্টা নয়, নয়তো আমি ভদ্রতা ভুলে যাব। ইহান সাগরের থেকে ঘুরে সাইমের দিকে তেড়ে এলো হাতা গুটিয়ে, জাস্ট গো টু দ্য হেল উইথ ইয়র ভদ্রতা। আমার বোন কই স্কাউন্ড্রেল? গর্জে উঠল ইহান, ভীষণ ক্রোধান্বিত। আগ্নেয়গিরির লাভা ঝরছে দৃষ্টি থেকে। সাইম ভীষণ অবাক হয়ে ইহানের দিকে তাকিয়ে বলে, ইনশিরা, হোয়াট হ্যাপেন্ড টু হার? নাটক বন্ধ। আমার বোনকে ম্যানিপুলেট করেছিস না তুই? এই শোন, শিগগির বল আমার বোন কই। বল, বল। 3 সেকেন্ডের মধ্যে বলবি। শামিন একটা সোফাতে বসে আছে। আলোকাপা হাতে শামিনের গলা টাইয়ের বাঁধন থেকে আলগা করে। কোটের বোতাম খুলতে খুলতে কাঁদে, প্লিজ আপনি শক্ত থাকেন। দোহাই আপনার। ইলহাম চেনা পরিচিত জায়গাগুলোতে আবারও কল দেয় এক এক করে, সুকৌশলে জানতে চায় ইনশিরার কথা। ইসমাম তাকে বাধা দিয়ে বলে, আর দিও না কাউকে ফোন মেজো ভাইয়া। লোকজন সন্দেহ করবে। আলো ডুকরে কেঁদে ওঠে, আর লুকিয়ে কি হবে ইসমাম? সকাল হবে। লোকজন জেনে যাবে সামিন ইয়াসার মির্জার মেয়ে ভেগে গিয়েছে। বিয়ে ভেঙে, বাপের মুখে চুনকালি মেখে ভেগে গিয়েছে। হাতের শপিং ব্যাগগুলো খুব সাবধানে সামলে ক্যাব থেকে নেমে দাঁড়ায় মুইন। হাত ঘড়িতে সে সময় দেখে রাত 9টা। তার হাতে যে শপিং ব্যাগগুলো, এগুলো তার শ্বশুর বাড়ির লোকের জন্য প্রি ওয়েডিং গিফটস। ডিউটি শেষ করে গতকাল সব কিনে ফেলেছিল। তবে দেয়া হয়নি। আজ ডিউটি শেষ করে দেরি না করেই গিফটগুলো দিতে এলো সবাইকে। তার তরফ থেকে কেউ নেই এসব করার। মুইন চেষ্টা করে নিজেই সবটা গুছিয়ে নিতে। বন্ধু এবং বন্ধুপত্নীদের থেকে জেনে নিয়েছে একজন রুমের দায়িত্ব, কর্তব্য, সামাজিকতা, টুকিটাকি অনেক কিছু।
নিজের সময় এবং সাধ্যের সমন্বয় রেখে করে যাচ্ছে সে সব। গেট পেরিয়ে, বিশালাকা আমিনা পেরিয়ে সদর দরজা পর্যন্ত এসে মুইন থামল। সদর দরজা খোলা। সে তবুও কলিং বেল টিপল। ছুটে এলোই না। বাকিরা সবাই দাঁড়িয়ে গিয়েছে। সবার চোখে মুখে উৎকণ্ঠা। ইনায়ার মাথায় যেন বজ্রপাত পড়ল এই মুহূর্তে মুইনকে দেখে। মুইন হেসে বলল, হাই ইনু। মুইনের কণ্ঠস্বর শুনে সবাই কথা হারিয়ে ফেলল। মুইন ইনায়াকে বলল, ভেতরে আসতে দেবে না। রোবটের মতো সরে দাঁড়াই না। বাকিরা তাকিয়ে আছে স্থির হয়ে। মুইন ভেতরে ঢুকল। পায়ের গতি কমে আসলো মানুষগুলোকে দেখে। আলোর চোখে পানি। সামিন বসে আছে অসুস্থের মতন। বাকিরা চেয়ে আছে বিমূঢ় দৃষ্টিতে। মুইন আরো 3 কদম এগোলো, কণ্ঠস্বর গম্ভীর করে বলল, হোয়াট হ্যাপেন্ড? কেউ অসুস্থ? শামিন বাবা, আপনার কি হয়েছে? শাইম হতভম্ব দৃষ্টিতে চেয়ে আছে ইহানের দিকে। ইহান বলতে থাকে, আমি যদি টের পাই এসবের পেছনে তোমার হাত আছে, তাহলে? আরে আমার ছেলের বয়েই গিয়েছে তোমার ওই হাফলেডিস বোনকে ভাগিয়ে নিতে। দেখো নতুন কার সাথে ভেগেছে। তোমাদের বাড়ির ছোট মেয়েটা তো 20 বছরেই ইচড়ে পাকা, ভেগে টেগে এক শেষ করেছে। সাইম সাগরের দিকে তাকিয়ে গম্ভীর হয়ে বলে, স্টপ বাবা। তারপর ইহানের দিকে ফিরে বলে, সেদিনের পর থেকে ইসির সাথে। ডোন্ট কল হার ইসি। শাসা ইহান। সাইম বলতে থাকে, সেদিনের পর থেকে ইনশিরার সাথে কোন যোগাযোগ হয়নি, করিনি। ইউ ক্যান চেক। ইউ ক্যান ফাইল আ ক্যাস, দেন পুলিশ তদন্ত করুক। আমার ওকে ম্যানিপুলেট করার ইচ্ছে নেই। সেটা তো 6 বছর ধরে করেছিস। সাইমের কলার চেপে বলল ইহান। আপনি তুই তোকারি করবেন না। যান থানায়। ইহানের হাত থেকে নিজের কলার ছাড়িয়ে নিতে নিতে বলল সাইম। বাপ ছেলের দিকে তীব্র ক্ষোভ নিয়ে আরো এক পলক তাকিয়ে, ইহান হন্তদন্ত হয়ে বেরিয়ে যায় ভুইয়া ম্যানশন থেকে। গাড়ি স্টার্ট করে দেদারসে গতি বাড়িয়ে ছুটতে থাকে শান্তিনীরের উদ্দেশ্যে। মুইন তাকিয়ে আছে হতবাক দৃষ্টি মেলে। থানার খিটখিটে অফিসারটির কপালে ঘাম ফুটে উঠল। তার হতবিহ্বল দৃষ্টির দিকে সরাসরি তাকালো না কেউ। মুইন এক পলক সবার দিকে তাকায়, এক পলক হাতের ফোনটার দিকে। মনে পড়ে আজ সারাদিনে অসংখ্য বার্তা সে ইনশিরাকে পাঠিয়েছে অথচ সেগুলো পৌঁছায়নি। আলো কাঁদছে, মুইনের দিকে না তাকিয়ে কেঁদে কেঁদে বলছে, আমাদের ক্ষমা করো বাবা। তোমার সময়, সম্মান নষ্ট করার ইচ্ছে আমাদের ছিল না। ক্ষমা করো। মুইন শান্ত ভঙ্গিতে এগিয়ে গেল, আন্টি স্টপ। আগে আপনি আর সামিন বাবা ঠিক হন। কথাগুলো বলে একটা ডিভানে হাত মুষ্টিবদ্ধ করে বসে পড়ল মুইন। এলোমেলো দৃষ্টি মেলে তাকায় সে, অস্থিরতা পা মাথা তাকে কবজা করেছে। সে ফোনটা বের করে, আবার পকেটে ঢুকিয়ে নেয়। ফোনটা বের করে, আবার রেখে দেয়। তার খুব বেশি সময় লাগবে না ইনশিরাকে ট্রেস করতে, তবে কেউ যদি নিজে থেকে হারায় তাকে খুঁজে পেয়ে কি লাভ? নিজের অনুভূতিকে অপমান করার জন্য তাকে খুঁজে লাভ নেই। কোনো লাভ নেই। মুইন অসম্মানিত হতে চায় না। রাত 11টা নাগাদ ইহান বাড়িতে ফিরল দলের কিছু ঘনিষ্ঠ ছেলে নিয়ে শহরে চিরুনি তল্লাশি চালিয়ে। এখন শুধু আইনগতভাবে একটা পদক্ষেপ নিতে হবে, বাড়ির বড়দের থেকে তার অনুমতি চাই। বাড়িতে যখন ঢুকলো তখন মুইনকে দেখে তার চক্ষু চড়ক গাছ। বাড়ির সবার প্রতি তার ক্ষোভ জন্মাল। ঋতুকে একপাশে টেনে নিয়ে বলল, সবাই বুড়ো হচ্ছ আর আক্কেল বুদ্ধি সব চলে যাচ্ছে। ওকে কেন জানাতে গেলে এখনই? সময় তো চলে যাচ্ছে না। ও নিজেই চলে এসেছে রে, আমরা কি করে লুকাই? ভাইয়া আর ভাবি ঠিক নেই। দেখছিস না? সামিন এখন পর্যন্ত একটা কথাও বলেনি। সে ইহানের দিকে তাকায়। অমন অসুস্থ মানুষটাকে দেখে ইহানের বুক কাঁপে। কণ্ঠে নমনীয়তা নিয়ে বলে, বড় বাবা, ইসিকে পেয়ে যাব আমরা। হয়তো ও ক্যামেরা নিয়ে বেরিয়েছে মন ভালো করতে। এই বুঝো কে নেবে? আলো তখন কন্যা শোকে উন্মাদ প্রায়। বুক চাপড়ে চেঁচিয়ে ইহানকে বলে, আমাদের একটু রহম করলো না তোর বোন ইহান? একটুও না। আর ওই ছেলেটা, মাঝখানে ওকে টেনে ওকেও ঠকালো। আমরা না হয় ব্যর্থ বাবা মা, আমাদের থেকে শোধ নিল। ওই ছেলেটা কি করেছে? আন্টি আপনি থামুন। প্লিজ থামুন। উঠে দাঁড়ায় মুইন।
বাড়ির প্রত্যেকের মুখের দিকে তাকিয়ে আলোর দিকে তাকায়, শান্ত ভঙ্গিতে বলে, ইসির খোঁজ এনে দিলে শান্ত হবেন। আলো কিছু বলে না, স্বামীনও না। মুইন তখন মিনিট খানেক চিন্তা করে সিদ্ধান্তটা নিল। তারপর ফোন বের করে সে। ইহান তাকিয়ে আছে মুইনের হাতের দিকে। বাড়ির প্রত্যেকেই চুপচাপ। শান্ত পরিবেশ। আজানের দোষী ছেলে দুটো চুপ। নিস্তব্ধতা কাটিয়ে হঠাৎ একটা ক্ষীণ আওয়াজ তাদের প্রত্যেকের কানে যায়। ওপর থেকে কেউ ডাকছে। কেমন একটা বেড়াল ছানার মতো আওয়াজ। হতে পারে ইনশিরার বেড়াল। তবে না, ওটা ইনশিরার বেড়াল ছানার ডাক না, ওটা ইনশিরাহ নিজেই। দোতলা থেকে দুলতে দুলতে সিঁড়ি ভাঙছিল মেয়েটা। ভীষণ বিধ্বস্ত লাগছে তাকে। একটা ট্রাউজার, আর গায়ে একটা রং চটা ওভারসাইজ টি শার্ট। চুলগুলো খোলা তবে উস্কো খুস্কো। হাই তুলতে তুলতে ক্ষীণ, ঘুম ঘুম কণ্ঠে আবারও ডাকে, মাম্মা। সবাই তাকিয়ে আছে বিমূঢ় হয়ে সিঁড়ির দিকে। অফিসার মুইন ফরাজি আপাদমস্তক তার বধূকে অবলোকন করে বোকা বোকা হেসে ধপ করে বসে পড়ে ডিভানে, নির্বাক সে। ইনশিরা আরো নিচে নামতে লাগলো, হাই তুলতে তুলতে বলতে লাগলো, মাম্মা কফি। ওরা সবাই এ জগতে নেই। সামিন বুকে হাত চেপে ধরেই মেয়ের দিকে তাকিয়ে আছে। ইনশিরা চোখ ডলতে ডলতে নিচতলায় নেমে সবাইকে দেখে দেখে ভ্রু কুঁচকে ফেলে। মুইনকে দেখে সে বিব্রত হয়। বাড়ির প্রত্যেকের দিকে তাকিয়ে সে ধীর স্থির জিজ্ঞেস করে, হোয়াট? কি হয়েছে? ওরা কেউ ইনশিরার কথার জবাব না দিয়ে একযোগে চেঁচিয়ে ওঠে, তুই কই ছিলি? শুধুমাত্র শামিন আর মুইন চুপ করে আছে। পুরো ঘটনায় মুইনের ভীষণ হাসি পাচ্ছে, কিন্তু পরিবেশটা হাসির নয়। সে দাঁতে দাঁত চেপে হাসি আটকে মেঝের দিকে তাকিয়ে আছে। ইলহাম চেঁচিয়ে ওঠে, বাড়ির মহিলাদের ওপর বুদ্ধিভ্রষ্ট হয়েছে সবার। সবার সাধারণ বুদ্ধিটুকুও শেষ। ননসেন্স, ননসেন্স, ননসেন্স। ইলহাম গণহারে সবাইকে বলল কথাগুলো। তার খেয়াল নেই বাড়ির হবু জামাই তাদের সামনে বসে আছে। মুইন মাথা নিচু করে চুপ করে বসে ছিল, এর মাঝে এক পলক ইনশিরাকে দেখে আবারও চোখ নামিয়ে নেয় সে। আলো খ্যাপাটে দৃষ্টি দিয়ে মেয়ের মুখের দিকে তাকিয়েছিল, উঠে দাঁড়ায় সে। ইনশিরাহ বলে, কি হচ্ছে মাম্মা? তুই কোথায় ছিলি? ঠান্ডা স্বর আলোর। ঘুমাচ্ছিলাম। হাই তুলতে তুলতে জবাব দেয় ইনশিরাহ। কথায় ঘুমাচ্ছিলি? ইরফানের বেলকনির দলনাতে। তোর ফোন কই? ইনশিরাহ ভাবুক হয়ে পড়ল, বিড়বিড় করল, আমার ফোন, আমার ফোন, আমার ফোন জানি না তো মাম্মা কোথায় রেখেছি মনে পড়ছে না। আলো আর এক সেকেন্ডও থামতে পারল না, গিয়ে মেয়ের চুল টেনে ধরে চেঁচাতে লাগলো, তুই শুধরাবি না। শুধরাবি না তুই। কোনো জন্মে তোর আক্কেল হবে না। বাড়ির সকলে হতবাক। মুইন এহেন দৃশ্য দেখে তোরাক করে লাফিয়ে উঠে দাঁড়ায়। ইনশিরাহ ভীষণ ঘাবড়েছে, মাম্মার হাত থেকে নিজের চুল ছাড়িয়ে দিকবিদিক জ্ঞান হারিয়ে ঠিক মুইনের পেছনে গিয়েই দাঁড়ায়। তারপর কল্লা বের করে উকি দিয়ে ভীত চোখে মাম্মাকে দেখে আর চেঁচিয়ে বলে, আমি করেছিটা কি একটু কেউ বলবে? কেউ জবাব দেয় না। আলো তেড়ে যায়। মুইন মা মেয়ের মাঝে দাঁড়িয়ে আছে। আলো বলতে থাকে, তুই জানিস না আমাদের সবার অবস্থা কি বর্তমানে? একটুও দয়া হয় না তোর? একটুও না। ইনশিরাহ আগামাথা কিছুই বুঝতে পারছে না। মুইন মা মেয়ের মাঝে দাঁড়িয়ে আলোকে বলে, আন্টি শান্ত হন। এখন তো উত্তেজিত হবার কিছু নেই। আলো কেঁদে ফেলল, বাবা, বাবা তুমি এই মেয়েকে বিয়ে করো না। করো না, তোমার জীবন নষ্ট করবে এই মেয়ে। এই ননসেন্স মেয়ে। মুইন মাথা নিচু করে মুচকি হাসে আলোর কথায়। ইনশিরাহ অভিমানী হয়ে দাঁড়িয়ে আছে। এভাবে অপমান করছে তাকে। ভীষণ রাগ জমছে ইনশিরার। চেঁচিয়ে বলে, এখন আমি ঘুমাতে যাব, ওয়াশরুমে যাব সব বলে বলে যেতে হবে। একে তো মেহমান আসছে যাচ্ছে, একটু স্পেস পাচ্ছি না আমি। ফালতু সামাজিকতা চালিয়ে যেতে হচ্ছে। গত এক সপ্তাহ ধরে আমি ঘুমাতে পারছি না। আমার কতটা দুর্বল লাগে বোঝো। তাই ডক্টরের প্রেসক্রাইব করা স্লিপিং পিলস দুটো খেয়ে ইরফানের ঘরের বারান্দায় গিয়ে ঘুমাই, কারণ তোমাদের ঢাক ঢোলের শব্দে তো ঘুম হারাম। এটা আমার অন্যায়। ফু। মানে আমি এখন নিজে নিজে নিঃশ্বাস নিলেও স্বার্থপরতা হয়ে যাবে। আমার ঔদ্ধত্য হয়ে যায়। মুইন গম্ভীর গলায় ইনশিরার কথার জবাবে বলল, এমনটা নয় ইনশিরা, আন্টি সেটা বোঝাতে চায়নি।
তবে তোমার তো ইনফর্ম করে যাওয়া উচিত ছিল। আন্টি চিন্তিত থাকে। আলো তেরে যায় মেয়ের দিকে, তুই আয়। তুই আমার কাছে আয়। তোকে আমি আজ। আলো থাবা মেরে মেয়ের হাত ধরলে ইনশিরা ছাড়িয়ে নিয়ে পালাতে চাইলে পা পিছলে পড়ে যেতে নেয়। মুইন শক্ত হাত ইনশিরাকে আগলে ধরে। কেঁপে উঠল ইনশিরা। চোখাচোখি হলো দুজনের। বাড়ির সবাই চোখ নামিয়ে নেয়। বাচ্চাগুলো চোখ বড় বড় করে দেখছে দৃশ্যটা। ইনা মিটিমিটি হাসছে। ইনশিরা এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে শামিনের দিকে তাকায়। শামিন মেঝের দিকে দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। ইনশিরা ঘুরে ইহানের দিকে তাকায়, চেঁচিয়ে বলে, কি ভেবেছিলে? আমি পালিয়ে গিয়েছি। দাদান আর সবার কথা বাদ দিলাম, তুমিও এটাই ভেবেছ তাই না? বলো, তুমি বলো তুমিও এটাই ভেবেছ, আইসোয়ার দাদান আমি তবে বাড়ি ছেড়ে চলে যাব। ইহান থতমত খেয়ে যায়। মনে পড়ে যায় ভুইয়া ম্যানশনে গিয়ে সে কি কাণ্ডটাই না করেছে। বোনকে মিথ্যা বলে ইহান, না ইসি আমি এমনটা ভাবিনি। আমি তো সবাইকে বোঝাচ্ছিলাম তুই কোনো কাজে বেরোতে পারিস। ইনশিরাহ মায়ের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে, অভিমানী গলায় বলে, আমি কার সাথে ভাগমো মাম্মা? কার সাথে? মানে এসব কথা তোমাদের ভাবার আগে একবারও মাথায় এলো না আমি কেমন? আমার এথিক্স কি? বাড়ির সবাই খানিকটা লজ্জিত। ইহান প্রচণ্ড বিরক্ত হয়ে তার মা চাচিদের চেঁচিয়ে বলে, আচ্ছা আরেকটু ভালো করে তো খুঁজে দেখতে পারতে তোমরা। পারতে না। ইরফানের ঘর দেখেছ, ওর বারান্দায় দেখতে পারলে না? আচ্ছা এবার সত্যি সত্যি দেখছি সবাইকে পাগলা গার্দ যেতে হবে ইনক্লুডিং মি, কজ তোমাদের এসব কাহিনী দেখতে দেখতে আমি আধা পাগল হয়ে গিয়েছি অলরেডি বড় মা। চোখ মুছছে ইনশিরা, ভীষণ অপমানিত হয়েছে আজ সে। মুইন এবার বিপদে পড়ে গিয়েছে, এক পলক ইনশিরাকে দেখে, এক পলক আলোকে। এই পরিস্থিতিতে সে কি করবে বুঝতে পারছে না। তবে এটা বুঝতে পারল তার শ্বশুর বাড়ির সব লোক ভীষণ অদ্ভুত। তার ধারণার থেকেও অদ্ভুত। ইনশিরার থেকে বাকিদের মুইনের কাছে বেশি অদ্ভুত মনে হচ্ছে এই পরিস্থিতিতে। আলো ঘুরে নির্লিপ্ততা হয়ে বসে থাকা শামিনের দিকে তাকায়। তারপর একটা লম্বা শ্বাস ফেলে ইহানকে বলে, কে পাগলা গার্দ যাবে? আর কে যাবে না? সে পরে দেখা যাবে। তুই আগে কাজী আনো। ওদের বিয়ে পড়ানো হবে। কথাটা আলো বলেছে খুবই শান্ত স্বরে। শুনে হতভম্ব সবাই। ইহান হা করে তাকিয়ে আছে বড় মায়ের দিকে। মুইন তার থেকেও বড় হা করে তাকিয়ে আছে হবু শাশুড়ির দিকে। ইনশিরাহ বিমূর চেয়ে থেকে অস্ফুটে মাকে বলে, হোয়াট? ইনশিরার কথার জবাব না দিয়ে আলো ইহানের দিকে তাকিয়ে বলে, আমি এত টেনশন নিয়ে থাকতে পারবো না। 10 দিনের অপেক্ষার কথা পুরি। ওদের আজ আকদ হবে, আজ রাতেই। তুই কাজী ডাক। মুইন বোকার মতো একবার ইনশিরাহকে দেখে, একবার আলোকে, বলে, আন্টি কাম ডাউন। বাবা বিয়েটা করে রাখো, বউ 10 দিন পরে ধুমধাম করেই উঠিয়ে নিয়ে যাবে। ইনশিরাহ চেঁচালো, নেভার। পাগল হয়ছ? আমি আমার ভাইকে ছাড়া বিয়ে করব না। বাড়াবাড়ি থামাও মাম্মা। মেইন প্রোগ্রামের সময় ইরফান থাকবে। তুমি একটা কথাও বলবে না। তেজ নিয়ে ইনশিরাহকে চুপ করিয়ে দেয় আলো। এতক্ষণে সামিন মুখ খোলে, ধীর স্থির বলে, আছিয়া বাড়াবাড়ি করার দরকার নেই। যাও গিয়ে রেস্ট নাও। তোমরা সবাই যে যার ঘরে যাও। আলো তার বাড়াবাড়ি থামায় না, তরুণী বয়সের জেদটা মাথায় চেপেছে। ভীষণ অধৈর্য হয়ে পড়েছে সেই। ইহানকে বলে, বললাম না কাজী আনো, বিয়ে পড়ানো হবে ওদের। এই ইনু, তোর বরকে ফোন করে ডাক। ঋতু শান্ত ভাইয়াকে কল লাগাও। মেজো ভাইয়া রিহ্যাব সেন্টারে যোগাযোগ করো, সবাই উপস্থিত থাকবে ওর বিয়েতে। ইহান বাকহারা হয়ে দাঁড়িয়ে আছে, মুইনও কিছু বলতে পারছে না। আলো ইহানের ওপর আবারও চেঁচিয়ে উঠল, একটা কাজী ধরে আনো ইহান। আমাকে দিয়ে এত কথা বলাস না। ইনশিরাহ বাড়ির সবার দিকে তাকাচ্ছে। পাপার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সে হেঁটে মেজো বাবার কাছে যায়, হতাশ হয়ে বলে, তোমরা এমন পাগলামি মেনে নেবে মেজো বাবা? এইসব কি? আমি কি মানুষ না? কি হচ্ছে আমার সাথে? তারপর ঘুরে মুইনকে দেখে, কাঠোকাঠ বলে, আপনি কি এমন বাড়াবাড়ি সমর্থন করছেন? মুইন তার হাসি চেপে রেখে মুখটাকে গম্ভীর করে, দুপাশে মাথা নেড়ে ইনশিরাহকে বলে, না। তারপর আলোর দিকে তাকিয়ে বলে, আন্টি বিয়ে 10 দিন পরেই হবে। না, বিয়ে আজ হবে।
এখনই হবে। এই মেয়ের নামের অর্থই স্বস্তি, তবে ও কখনো আমাদের স্বস্তি দেবে না বাবা। আমি জানি ও এসব ইচ্ছে করে, ও ভাবে ওকে আমরা কেউ বুঝি না তাই এমন করে। তুমি রাজি হও। আমার অনুরোধ রাখো। মুইন আলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ইনশিরার মুখটা দেখে, যে ভেজা চোখে বসে আছে একটা সোফাতে। হঠাৎ করে কেমন নির্লিপ্ততা লাগছে। এই অদ্ভুত পরিস্থিতিতে মুইনের হঠাৎ ইচ্ছে হলো আলোর বাড়াবাড়িকে লাই দেওয়ার। এই ইচ্ছেটা কেন হলো মুইন জানে না, তবে নিজেকে সামলে নিয়ে গম্ভীর হয়ে বলে, ক্ষমা করবেন আন্টি, তবে ইনশিরার মতামতটা খুবই ইম্পর্ট্যান্ট আমার কাছে। ইলহাম ইসমাম আলোর উপর খেপে যায়। ইলহাম বলে, ভাবি তুমি তো বাড়াবাড়ি করে জীবন পার করে দিলে, বলছিলাম এই বয়সে একটু ক্ষান্ত হও। মেয়েটা কাঁদছে দেখো। ইসমাম বলে, ও এসব ইচ্ছে করে না। এভাবে কথা শোনালে আলো থামে না, সে স্বামীর দিকে তাকায়। তারপর যে দেখিয়ে কিছু বলতে যাবে, মুইন বলে, আর কোনো কথা না আন্টি। শান্ত হন। বিয়েটা 10 দিন পরেই হোক। না, বিয়ে আজই হোক। আমার আপত্তি নেই। ইনশিরা নিচু গলায় তবে দৃঢ়ভাবে বলল কথাটা। মুইন বেশ অবাক হলো। বাড়ির প্রত্যেকটা প্রাণী চোখ বড় বড় করে ইনশিরাকে দেখল। স্বামীনও মেয়ের দিকে তাকালো। আলো অবাক হলো না, আলো চুপচাপ দাঁড়িয়ে আছে। ইহান বলল, ইসি বড় মাকে বোঝাচ্ছি। মুইন বলল, তোমার ইচ্ছের বিরুদ্ধে কিছু করার প্রয়োজন নেই। রিল্যাক্স। আন্টিকে বোঝাচ্ছি। আলো বলে, ইহান কাজী ডাক। শুনলি ওর অসুবিধে নেই। ইনশিরা চোখ তুলে ইহানের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ দাদান। আমার কোনো কিছুতেই আর কোনো অসুবিধা নেই। তুমি কাজী নিয়ে এসো। কাজী আফতাব উদ্দিন ভীত চোখে ইহানের দিকে তাকিয়ে আছে। এই বাড়ির লোকগুলো তার পিছু ছাড়ছে না কেন? কি চায় তার থেকে? তার সাথে কোন ব্যক্তিগত শত্রুতা তো নেই। সে তার ফ্ল্যাটের দরজা মেলে দাঁড়িয়ে আছে। এত রাতে সিটির সব কাজী অফিস বন্ধ। শহরের এত কাজী রেখে ইহান কি মনে করে আফতাব উদ্দিনকেই বাড়ি থেকে নিয়ে যেতে এসেছে? ইহান ফ্ল্যাটের দরজার বাইরে দাঁড়িয়ে আছে, টানটান হয়। আফতাব উদ্দিন লুঙ্গি আর ফতুয়া পরে আছে, সে ফ্ল্যাটের দরজা থেকে সরে না। ভীত কণ্ঠে ইহানকে বলে, আমি তোমাদের বাড়ির কোনো বিয়ে পড়াবো না নানু ভাই। ক্ষমা করো। কেন, কি সমস্যা? অবাক হয়ে জানতে চায় ইহান। কাজীর মনে পড়ে যায় ইরফান মির্জা নামের বদ্ধ উন্মাদ ছেলেটার হুমকি, এই কাজী হাজি পাজি, এরপর থেকে আমাদের বাড়ির সব বিয়ে আপনি পড়াবেন কাজীর বাচ্চা। আতঙ্কে ঢোক গিলে কাজী বলে, আচ্ছা তোমাকে তোমার ছোট ভাই পাঠিয়েছে আমাকে ধরে নিতে? ইহান চট করে বলে ফেলল, না বড় মা পাঠিয়েছে আপনাকে ধরে নিতে। তারপর নিজেকেই শুধরে নিয়ে বলল, আই মিন, স্বামী নিয়াসার মির্জার স্ত্রী অনুরোধ করেছে আপনাকে। এটা ইমার্জেন্সি। ইমার্জেন্সি। কাজী হতবাক। এদের বাড়িতেই এত ইমার্জেন্সি বিয়ে হয় কেন? শহরে আর কোন বাড়িতে তো হয় না। ইহান কণ্ঠস্বর যথারীতি নরম রেখে বলে, তৈরি হয়ে নিন। শরিয়াহ মোতাবেক বিয়ে পড়িয়ে চলে আসবেন। আপনার ফিস ব্যতীত আপনাকে যথাযোগ্য সালামি এবং আপ্যায়ন করা হবে। আপ্যায়ন। কাজী দ্বিতীয়বার চমকে ওঠে, প্রথমবার আপ্যায়ন করে তাকে টানতে টানতে এসপি অফিসে নিয়ে গিয়েছে এরা, দ্বিতীয়বার আপ্যায়ন করে ডায়াবেটিস থাকা সত্ত্বেও তাকে 4টা মিষ্টি ঠেসে ধরে খাওয়ানো হয়েছে। আফতাব উদ্দিনের সেই আপ্যায়নের কথা মনে পড়ে যায়। তার চাই না আর আপ্যায়ন। সে বলে, আমি যাব না নানু ভাই। তোমাকে আমি ভোট দেব, তবে তোমাদের বাড়ির বিয়ে পড়াবো না। যাও। দাদু সমস্যাটা কথায় বলবেন। সমস্যা আমার পেট খারাপ। ওষুধ দিয়ে দেব চলুন। আফতাব উদ্দিন মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে থাকে, ইহানের ধৈর্যচ্যুতি হয়। একদিকে বড় মা, একদিকে এই কাজীরা। ইহান কিছুক্ষণ চিন্তা করে বড় মাকে ফোনে ধরিয়ে দিল। আলো কাজী আফতাব উদ্দিনকে অনেক করে অনুরোধ করার পরেই সে পাঞ্জাবি পাজামা আর রেজিস্ট্রার খাতা নিয়ে গায়ে আতর মেখে তৈরি হলো মির্জা বাড়ির আরেকটা অদ্ভুত বিয়ে পড়াতে। তখন রাত 12:30। শান্তিনীরে খুব ভয়ে ঢুকলো আফতাব উদ্দিন। এদের কাহিনীটা সে ধরতে পারছে না। লিভিং রুমে যখন তাকে বসানো হলো সে তখনও ঘাবড়ে ছিল। ওদিকে প্রীতম এসে উপস্থিত, সেহা শান্ত লাইনে ছিল। ইরফানকেও পাওয়া গেল অবশেষে। এক কোণে চুপচাপ বসে আছে ইনশিরা।
তার গায়ে আগদের জন্য কেনা কমলা রঙের বেনারসিটা পরি সুন্দর করে পরিয়ে দিয়েছে। মুইন নিজের নেভি শার্ট এবং জিন্সেই ছিল। দুজনকে পাশাপাশি বসিয়ে রাখা হয়েছে। ইনা এসে বারবার ইনশিরার মাথায় ঘোমটা তুলে দিচ্ছে। ঘোমটাটা পিছলে বারবার পড়ে যাচ্ছে। ইনা তবু আসছে, ঘোমটা টেনে দিচ্ছে। এক পর্যায়ে ইনশিরা বিরক্ত হয়ে চেঁচিয়ে বলে, একটা পেরেক মেরে আটকে দেয়া হাম্মক। তার ভালো লাগছে না, তার কিছু ভালো লাগছে না। কবুল বলে সে সবাইকে শান্তি দেবে। ততক্ষণ পর্যন্ত তার শান্তি হচ্ছে না। মুইন তার বধূর মেজাজ দেখে একা একা হাসছে। তবে তার মুখভঙ্গি গম্ভীর। কাজী ইনশিরার মলিন মুখ দেখে যত না অবাক হলো, তার চেয়েও অবাক হলো বর হিসেবে এসপিকে দেখে। না মানে, মেয়ে তুলে এনে বিয়ে করা তো এদের পারিবারিক ঐতিহ্য। তবে এসপিটাকেও ছাড়ল না এরা। ধরে বেঁধে বিয়ে করাচ্ছে। কাজী চূড়ান্ত হতবাক, বিড়বিড় করে, ইয়া মাবুদ। ইসমাম মির্জাকে বলে, মেয়েকে কি জোরপূর্বক বিবাহ দিচ্ছেন? পাত্রের মতো আছে। দুজনের বিয়ে ঠিক হয়েছিল। 10 দিন পরে হবার কথা ছিল। আজ হুট করে বিয়েটা দিতে হচ্ছে, প্রয়োজনে। কাজী আবারও বিড়বিড় করে, ইয়া মাবুদ। তাকে নাস্তা পানি দেয় মারিয়া এবং সোফিয়া, সে নাস্তা পানি ছয় না। একবার চুপচাপ বসে থাকা ইয়াসার মির্জা আর ইলহাম মির্জাকে দেখে নিচু গলায় কাজী কৌতূহলবশত বলে ওঠে, আপনাদের বাড়িতে এভাবে হুটহাট বিয়ে হয়, মানে ছেলেমেয়েরা হুট করে বিয়ে করে অনুষ্ঠানের টাকা বাঁচিয়ে দেয়। ওই টাকা দিয়ে আপনারা কি করেন? সামিন চুপচাপ দেখছে কাজীকে, কিছু বলল না মুরব্বিকে। ইলহামও কৌতুক করে বলে, ওই টাকা বিজনেসে লাগাই। এজন্যই বিজনেস বড় আমাদের। আলো আসলো, তাকে ভীষণ খুশি লাগছে। এই দশকের সবথেকে বাড়াবাড়ি রকমের বাড়াবাড়ি মানে দুজন বাগদত্তাকে অযথা, অকারণে চেপে ধরে বিয়ে করিয়ে দেওয়ার মতো বাড়াবাড়ি করতে পেরে অদ্রিতা আরো বাড়াবাড়ি রকমের আনন্দিত। কাজীকে এসে অনুরোধ করে বিয়ে পড়াতে। কাজী উঠে বরকনের সামনে গিয়ে বসে। ইনশিরাহ মাথা নুইয়ে রেখেছে। মুইনও নিচের দিকে তাকিয়ে আছে। বন্ধু বান্ধবদের কনফারেন্সে রেখে ইমার্জেন্সি বিয়েটা সারছে। কাজী বিয়ে পড়ানো শুরু করে। বাড়ির প্রত্যেকটা সদস্য উপস্থিত। যারা নেই তারাও দূরে বসে দেখছে মন ভরে। কমলা শাড়িতে একজন দায়িত্ববান সুদর্শন পুলিশ অফিসারের পাশে বসে থাকা কমলা টুকটুকে বউটাকে দেখছে। কাজী যখন ইনশিরাহকে বললেন, মরহুম মাহতাব ফরাজির পুত্র মোহাম্মদ মুইন ফরাজি 6 লক্ষ টাকা মোহরানা ধার্য করে তোমাকে বিবাহ করতে ইচ্ছুক। তুমি কি রাজি? রাজি থাকলে কবুল বলো। ইনশিরাহ এক সেকেন্ডও সময় নিল না কবুল বলতে। জীবনের চরম হতাশা মেখে কণ্ঠে সে বলল, কবুল কবুল কবুল। রোবটিক ভঙ্গিতে কবুল বলল ইনশিরাহ। মুইন বধূর থেকে তার তেরছা নজর সরিয়ে কাজীর নির্দেশে নিজেও কবুল বলল। তৎক্ষণাৎ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সবাই তাদের দুজনকে দেখতে লাগলো। সামিন তাকিয়ে আছে মেয়ে জামাইয়ের দিকে। চোখ তার আরাম পেল হঠাৎ, বুক থেকে চাপা একটা যন্ত্রণা হঠাৎ গায়েব হলো মনে হলো। আলো একটা সোফাতে বসে পড়ল। ঝামেলা হোক আর যাই হোক, মানতেই হবে সবাই সন্তুষ্ট এতে। খারাপ লাগার কিছু নেই তাদের। মুগ্ধ হয়ে দেখছিল ওদের দুজনকে। দুজন চুপচাপ পাশাপাশি বসে আছে। একজন বসে আছে অ্যারেঞ্জ ম্যারেজের প্রতি একরাশ বিরক্তি, অনীহা, তার পাশের মানুষটার প্রতি শূন্য অনুভূতি নিয়ে। আরেকজন বসে আছে একটা সুন্দর পরিবার, ভীষণ রকমের আদুরে পরিবারের স্বপ্ন নিয়ে যা তার কখনো ছিল না। ডেস্টিনি দুজনকে এ পর্যন্ত নিয়ে এসেছে। তবে এদের সংসার জীবন কেমন হবে সেটা ওই ওপরে মানুষের ডেস্টিনি যিনি নির্ধারণ করেন, তিনিই জানেন। আপনারা সবাই দোয়া করবেন নবদম্পতির জন্য। কাজী বিয়েটা পড়িয়ে ব্যতিব্যস্ত হয়ে চলে যাওয়ার পরেও সকলে চুপচাপ। সামিন শুধু মেয়ে জামাইকে চেয়ে চেয়ে দেখছে। আলো তাই। ইনশিরাহ এতক্ষণের নির্লিপ্ততা ভেঙে মাথা তুলে তাকায়। সরাসরি তাকায় তার পাপার দিকে। বা বেটিতে চোখাচোখি হয়। সামিন চোখ নামিয়ে নেয়। ইনশিরাহ উঠে দাঁড়িয়ে সোজা হেঁটে তার পাপার কাছে আসে। এসে একেবারে সামিনের পায়ের কাছে বসে, মেঝেতে। সামিন চমকে উঠে পা সরিয়ে নেওয়ার আগেই সি বাবার পা দুহাতে জড়িয়ে ধরল। সবাই একদৃষ্টে দেখছিল ওদেরকে।
ইসি পাপার পা জড়িয়ে ধরে পাপার দিকে তাকায়, কান্নাভেজা কণ্ঠে পাপাকে বলতে থাকে, আমি তোমাকে সেদিনের পর থেকে ফেস করতে পারিনি পাপা। সামান্য একটু ক্ষমা চাওয়া, সেটাও চাইতে পারিনি কারণ আমি তো ওই কথাটা বলে তোমার নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলে তোমায় ভেঙেছি। আমি চেয়েছি যেদিন তোমার মন প্রশান্ত করা একটা কাজ করব সেদিন তোমার কাছে খুব করে মাফ চাইব। পাপা আমি তোমাকে আর মাম্মাকে নিয়ে ওভাবে বলতে চাইনি, না আমি এমন ধারণা পোষণ করি। ঝড়ো ঝড়ো করে কেঁদে দিল ইনশিরা, সামিন মেয়ের দিকে তাকিয়ে দেখছে মেয়েকে। ইনশিরা নিজেকে সামলাতে পারছে না, বলতে লাগলো, পাপা আমার ভুলটা বুঝি এতটাই ছিল যার কারণে তুমি শাস্তিও দিলে না, সরাসরি মুখ ফিরিয়েই নিলে। শামিন হঠাৎ তার সামনে পায়ের কাছে বসে থাকা অন্য একটি মেয়েকে আবিষ্কার করল। ইনশিরা কাঁদতে কাঁদতে বলল, প্রজন্মগত সমস্যা আমার সাথে এই পরিবারের বরাবর ছিল পাপা। তোমরা ডানে যেতে বললে বায়ে গিয়েছি, বায়ে যেতে বললে ডানে গিয়েছি, তাই বলে আমি তো তোমাদের কারো সাথে এতটা মানসিক দূরত্ব বজায় রেখে চলিনি। পাপা আজ কেন আমার নিজেকে ব্যর্থ মনে হচ্ছে? পাপা আমি এতটাই ব্যর্থ? তুমি এই প্রশ্নের জবাব দেবে পাপা। আমি জবাব চাই। আমি আমার চরিত্রের দোষগুণ বুঝতে অপারগ পাপা। আমার পাপা যদি বলে আমি ব্যর্থ, আমি মেনে নেব। ওখানে দাঁড়ানো প্রত্যেকে কেউ কোনো কথা বলছে না। মুইন চুপচাপ সবাইকে দেখছে। পরিবার খুব জটিল। খুব জটিল এই পরিবার। সামিন চুপচাপ মেয়ের হাতটা মুঠোয় পুরে নিল, তবে কিছু বলল না। ইনশিরাহ কাঁদছে, শরীর ভেঙে কান্না আসছে, শামিনের নির্লিপ্ততা তাকে আরো ভয়াবহ কষ্ট দিচ্ছে। সে আর জবাবের অপেক্ষা না করে ছুটে দোতলায় চলে যায়। আলো শুধু চেয়ে চেয়ে দেখছে হঠকারিতায় সে তার ভাঙা মেয়েটাকে আবার ভেঙেছে। বাড়ির সবাই তার দিকে তাকায়। আলো শান্ত হয়ে বসে আঁচল দিয়ে দুচোখ ঢেকে রেখেছে। প্রীতম চুপচাপ এক কোণে দাঁড়িয়ে আছে। তার আর ইনুর থেকে গল্পের থেকেও বড্ড জটিল এই গল্পটা। এখানে দুপক্ষকে ভীষণ বচে। তবুও জটিল হচ্ছে সবকিছু। ভীষণ জটিল। মুইন চুপচাপ শামিনকে দেখে ইহানকে বলল, ডক্টর ডাকবো? শামিন হাত দিয়ে ইশারা করে মুইনকে থামিয়ে দেয়। নিস্তব্ধতা ছেয়ে আছে গোটা বাড়িতে। ইসমাম গিয়ে পরীর কানে কানে কিছু একটা বলল। পরী মাথা নেড়ে ওপরে চলে গেল। ইনশিরাহ তখন জানালার কাছে দাঁড়িয়ে চাঁদ দেখছে। এখন ভীষণ শান্ত স্নিগ্ধ দেখাচ্ছে নববধূকে, গায়ের শাড়িটা প্রচণ্ড বিরক্ত করছে তাকে। টেনে খুলতে ইচ্ছে করছে। ইনশিরাহ ঘাড় ঘুরিয়ে বিছানার দিকে তাকায়, এই বিছানা কি এখন সাজানো হবে? তার যে বিয়ে হয়েছে। আজ রাতে ওই লোকটা, তার সাথে ইনশিরাহকে থাকতে হবে। নানা প্রশ্ন তার মাথায় আসছে। দুচোখের পানি গালে লেপ্টে আছে। একটা টিস্যু পেপার দিয়ে ইনশিরাহ দুগাল মুছে নেয়। ঠিক তখনই পরী ঘরে ঢুকে তাড়াহুড়ো লাগিয়ে বলে, ইনশিরাহ জামাইয়ের সাথে কিছুক্ষণ সময় কাটা, গল্প কর। ইনশিরাহ নিচু স্বরে বলে, বেশ তো। বিয়ে তো হয়ে গিয়েছে। বেডরুমেই পাঠিয়ে দাও। গল্প করি। পরী বলে, কিছুক্ষণ গল্প করে চলে যাবে জামাই। রাতে থাকবে না তো, বেডরুমে ঢুকবে না হয়তো। তুই পুল সাইডে যা। একটা লম্বা শ্বাস ফেলে ইনশিরাহ চুপচাপ কথা না বাড়িয়ে শাড়ি সামলে পুল সাইডে গেল। মুইনকে তখনই না দোতলার লিভিং রুমের বারান্দার দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে যায়। বাড়ির বড়রা প্রত্যেকে নিশ্চুপ হয়ে বসে আছে। গলা খাকারি দিয়ে ইনশিরার দৃষ্টি আকর্ষণ করল মুইন। ইনশিরাহ ঘুরে দাঁড়িয়ে মানুষটাকে দেখল। মুইন একটু হাসার চেষ্টা করল তবে খুব নার্ভাস লাগছে তার। হঠাৎ সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা তার ধর্মপত্নী। তার 3 কবুল বলা বউ, কোনো পরনারী নয়। তার পরিবার এই মেয়েটা। এসব ভাবতেই মুইনের কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। ইনশিরাহ চুপ করে থাকে। মুইন বলল, চলো বসি। ইনশিরাহ চুপচাপ বসল। মুইন তার থেকে কিছুটা দূরেই বসে সরাসরি তাকালো ইনশিরার মুখের দিকে। কান্না মুছে খুব দ্রুত স্বাভাবিক হয়েছে মেয়েটা, মুইন দেখছে শুধু। ধীরে ধীরে বলল, অবাক লাগছে আমি বিয়েটা এভাবে করলাম। রিগ্রেট ফিল হচ্ছে। হ্যাঁ হচ্ছে, বিয়ের শেরওয়ানিটার জন্য হচ্ছে। ইনশিরাহ মাথা নিচু করে ঠোঁটের কোণে অস্পষ্ট হাসি ফুটিয়ে তুলতে চায়। মুইন আর কি বলবে বুঝতে পারছে না। এই মেয়েটা নিজে থেকে কথা বাড়ায় না।
এই অ্যারেঞ্জ ম্যারেজে মুইনকে খুব খাটতে হবে। মুইন বুঝতে পারল। মুইন বলল, অনুষ্ঠানের আগে আমি আর কখনো হয়তো এ বাড়িতে আসব না। তোমার সাথে সামনাসামনি দেখা হবে না ইনশিরাহ 9 দিনে। আমি তোমার জন্য একটা প্রি ওয়েডিং গিফট নিয়ে এসেছিলাম, আজ আমার হবুকে দেব বলে কিনেছি ওটা। তবে এখন তো তুমি আমার বউ, ওটা কি আমি আজ আমার নববধূকে দেয়া প্রথম গিফট হিসেবে চালিয়ে দিতে পারি? ইনশিরাহ চোখ তুলে তাকালো। মুইন তার পকেট থেকে ধীরে ধীরে একটা ছোট বক্স বের করল। বক্সটা ইনশিরার দিকে এগিয়ে দিয়ে বলে, এটা তোমার। ইনশিরাহ হাত বাড়িয়ে ছোট বক্সটা নিল। বক্সে কি তা সে দেখল না। ইনশিরাহ নিচু স্বরে জানতে চাইল, আমারও কি আপনাকে কিছু দেয়া উচিত? একটা সরল প্রশ্ন, যেটা এই মেয়েটার চরিত্রের সাথে বেমানান। মুইন কি মনে করে হেসে ফেলে? ইনশিরাহ তাকিয়ে দেখে মুইনের হাসি। মুইন বলে, তোমার মন বললে উচিত, না বললে উচিত নয়। ইনশিরাহ বলল, দুঃখিত, আমি এখন কিছু দিতে পারছি না। গিফটটা খুলে দেখবে না? ও হ্যাঁ। ইনশিরাহ বক্সটা খুলে দেখল একটা ছোট লকেট। মুইন বলল, তুমি অলংকার খুব একটা পরো না। এটা যখন পরবে, একেবারে ইচ্ছে হলে তবেই পরবে। কেমন ইচ্ছে জানো? যখন মনে হবে ওই লোকেটটা না পরলেই নয়। পৃথিবীতে ওই লোকেটটার মতো সুন্দর কোন অলংকার নেই। ইনশিরাহ লোকেটটা মুঠিতে পুরে বসে থাকে। মুইন ধীরে ধীরে আজকের প্রসঙ্গ টেনে আনে। এ ব্যাপারে ইনশিরার সাথে একটু কথা না বলা পর্যন্ত মুইনের স্বস্তি হচ্ছিল না। বলল, আন্টি তোমাকে ছোট করে কিছু বলেনি ইনশিরা? কি হয় জানো তো, কখনো কখনো পৃথিবীতে অনুভূতি প্রকাশের ধরন উল্টো হয়ে যায়। এটা মানব চরিত্রের খুব সাধারণ একটি বৈশিষ্ট্য। তুমি পালিয়ে যেতে পারো, এটা যদি আন্টি ভেবেও থাকে, সেটার পেছনে তোমাকে নিচু করার প্রয়াস নয়, বরং মা হিসেবে আন্টির তোমার বিপদ নিয়ে উৎকণ্ঠা বেশি ছিল। আর বিয়েটা আন্টি জেদ করে দিয়েছে এটা ভেবে আন্টির ওপর তীব্র রাগ চেপে রাখলে ওই রাগটুকু আমিও ডিজার্ভ করি, কারণ ওই মুহূর্তে সবার এত অবুঝ উৎকণ্ঠা, টেনশন দেখে আমারও ইচ্ছে করছিল তোমাকে বিয়ে করে নিতে। শেষের কথাটা বলে ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ে মুইন। ইনশিরাহ চোখ বড় বড় করে তাকিয়ে আছে মুইনের দিকে। মুইন বলতে লাগলো, আমার কনফেস করা উচিত, তাই বলে দিলাম। কিন্তু দেখো, আমি এমন লোক নই। তবুও ওই মুহূর্তে এই ইচ্ছাটা জেগেছিল। নিজের কাণ্ডজ্ঞানহীনতা দেখে আন্টির পাগলামিটাকে জাজ করার সুযোগই পাইনি। সব কিছু থেকে আপনি পজিটিভ কিছু পান। দুটোই পাই, তবে পজিটিভ জিনিসটাকে হাইলাইট করি আমি। ইনশিরাহ বলল, বাদ দিন। এসব আমাকে বোঝাতে হবে না। মাম্মার উপর আমার কখনোই রাগ আসে না। মাম্মা বাড়াবাড়ি করে, আমিও বাড়াবাড়ি ফিরিয়ে দিই। শোধবোধ হয়ে যায়। মুইন চুপ করে আছে। ইনশিরাহ ধীরে ধীরে বলতে লাগলো, দৃপ্তর মরার পরে মাম্মার পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে যাওয়া, তৎকালীন সরকার পতন, তারপর একটা মিথ্যা মামলায় পাপার যাবজ্জীবন জেল হওয়া, পাপার পলিটিক্যাল ক্যারিয়ার ধ্বংস হয়ে যাওয়া, মাম্মার আমাকে নিয়ে শক্ত থাকা, পাপার স্ত্রী হিসেবে মাম্মার মাটি কামড়ে পড়ে থাকা, 5 বছর পাপার জেল খাটার পরে কেস রিওপেন হয়ে পাপার নির্দোষ প্রমাণ হওয়া, ফিরে এসে রাজনীতি থেকে একেবারে দূরে সরে যাওয়া পাপার। দিন দিন একজন সৎ তেজি রাজনৈতিক ব্যক্তিত্বের নিজের প্রিয় রাজনীতি থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে শুধুমাত্র স্ত্রী সন্তানকে নিয়ে বাঁচা, মাম্মার দুনিয়াটাও পাপা আর আমি হয়ে যাই, মাম্মার বিরাট বড় সোশ্যাল অর্গানাইজেশন থেকে মাম্মা নিজেকে সরিয়ে নেয়। এসব যখন চোখের সামনে ভেসে ওঠে, তখন তাদের ওপর আমার কোনো রাগ থাকে না, আর এই এত কিছুর মাঝেও আমার এই পরিবারটা আমাদের তিনজনকে আগলে রাখে, তাই তাদেরও ছোটখাটো ভুল আমাকে দীর্ঘ সময় কষ্ট দেয় না। আমি ঠিক আছি মুইন। ইনশিরাহ কথাটি শেষ করে চুপ করে তার হাতের দিকে তাকিয়ে আছে। মুইন ইনশিরাহকে কিছুক্ষণ দেখে বলল, চলো ওঠা যাক। আমার যেতে হবে। ইনশিরাহ। পাশাপাশি হাঁটছে দুজন। ইনশিরার ভীষণ অস্বস্তি হচ্ছিল। গায়ের শাড়িটাতে কোনো সেফটি পিন লাগিয়ে দেয়নি পরি। একটু পিচ্ছিল ধরনের হওয়াতে ইনশিরার মনে হচ্ছিল খসে পড়বে শাড়িটা। কুচিগুলো সামনের দিকে বেরিয়ে গিয়েছে কিছুটা। মুইন বুঝতে পারছে ইনশিরার অসুবিধে হচ্ছে। সে কিছু বলতে যাবে আর অমনি ইনশিরাহ আঁচল সামলাতে গিয়ে বেখেয়ালে শাড়ি পেঁচিয়ে উষ্ঠা খেয়ে পড়ে যায়। মুইন দ্রুত তার বলিষ্ঠ পেশিবহুল হাতে ইনশিরাহকে সামলে নেয়।
দুচোখ বন্ধ করে আছে ইনশিরা। মুইন চোখ বড় বড় করে তাকে দেখছে। তার হাত ঠেকেছে ইনশিরার কোমরে, আঙ্গুল গিয়ে ছুঁয়েছে ইনশিরার পেট। ইনশিরা এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে দূরে সরে দাঁড়ায়। ততক্ষণে বিপদ একটা ঘটেছে। ইনশিরার বেনারসির কুচি গুলো খুলে গিয়েছে পুরোটা, পায়ের কাছে গড়াগড়ি করছে শাড়ি। শুধুমাত্র আঁচলটুকুতে আবৃত সে। হতভম্ব, অপ্রস্তুত মুইন ঢোক গিলে নেয় বার কয়েক। ঘটনার আকস্মিকতায় হতভম্ব ইনশিরা হাঁসফাঁস করছে। কি থেকে কি হলো সে বুঝতে পারছে না। সে দাঁড়িয়ে আছে পাথরের মতন। মুইন দ্রুত চোখ নামিয়ে নেয়। ইনশিরার ইচ্ছে করছে পুলের পানিতে ঝাঁপ দিতে। মুইন ইনশিরার দিকে না তাকিয়ে আর এক সেকেন্ডও সময় না নিয়ে বলে, কাউকে পাঠিয়ে দিচ্ছি আমি। দ্রুতপায়ে হেঁটে মুইন বারান্দা পেরিয়ে দোতলার লিভিং রুমের কাছে যায়। দেখা হয় ইনায়ার সাথে। মুইন অপ্রস্তুতের মতো বলে, ওখানে যাও। ইনা আপুর এ রূপ দেখে বিস্ময় হতবাক। ছুটে গিয়ে জলদি জলদি কুচি ঠিক করে ইনশিরার কোমরে গুজে হতবাক হয়ে বলে, আপু ভাইয়া করেছে। এখানে। চাপা স্বরে চেঁচিয়ে বলেছে ইনা। ইনশিরার সমস্ত ক্ষোভ, রাগ এক ন্যানো সেকেন্ডে ইনায়ার ওপর গিয়ে পড়ল কথাটি শুনেই। এমনিতেও যা হয়েছে তা এই গাধীর জন্য হয়েছে। ইনশিরা নিজের ক্রোধটুকু আর সংবরণ করতে পারল না। একটা ঠাটিয়ে চর মারল ইনায়াকে। বেচারি ইনু চরের ধাক্কা সইতে না পেরে পুলের পানিতে পড়ল। নিজেকে সামলে নিয়ে ইনু গালে হাত চেপে চোখ বড় বড় করে দেখছে ইনশিরাকে। ইনশিরা চেঁচিয়ে উঠল, মার কেন, আমি একা খাবো। তুইও তোর ভাগেটা খা। হন্তদন্ত হয়ে ভেতরে ছুটে যায় ইনশিরা। ইনা পুলের জলে দাঁড়িয়ে আছে রাত 1টার সময়। কিছুক্ষণ পরে ওখানে প্রীতম এসেছে ইনায়াকে খুঁজতে খুঁজতে। এসে ওই অবস্থায় দেখে প্রীতম বলল, সে কি? পুলে কি করছো? উঠে এসো। ঠান্ডা লাগবে। দেখি হাত দাও। ওঠো। প্রীতম হাত বাড়িয়ে দিলে ইনুও হাত বাড়িয়ে প্রীতমের হাত ধরল এবং হঠাৎ একটানে প্রীতমকেও পুলের পানিতে ফেলল। ভীষণ হতবাক প্রীতম নিজেকে সামলে নিয়ে উঠে চশমা খুলে ফেলে ইনায়ার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ইনা বলল, এত রাতে ভিজে আমি একা কেন ঠান্ডা লাগাবো? তুমিও ভেজো। নতুন জামাইকে খাইয়ে বিদায় জানিয়েছে সবাই। মুইন যাওয়ার সময়টিতে বারবার করে বলেছে যেকোনো অসুবিধায় তাকে একটা কল করতে। অনুরোধ করেছে। প্রীতমও চলে গিয়েছে। এক এক করে লিভিং রুম যখন ফাঁকা হলো, আলো আর সামিন তখনও বসে আছে চুপচাপ। সময় তখন রাত 1টা। ইনশিরা ঘরে ফিরে বিছানা নিয়েছে। গায়ের বেনারসিটাও খোলেনি সে। এই যে মুইনের সামনে দৃঢ় থাকা, সবার সামনে এত বুঝদার সেজে থাকা মেয়েটি রাতের নিস্তব্ধতায় কেমন অবুঝ, অস্থির হলো। কাঁথা মুড়ি দিয়ে হু হু করে কাঁদছে মেয়েটা। কেন কাঁদছে সেই বুঝতে পারছে না। নিজেকে এত ব্যাখ্যা দিয়েছে, এত বোঝাচ্ছে, তবুও কেন কাঁদছে সেই বুঝতে পারছে না। ক্যাচ ক্যাচ শব্দে দরজার নব ঘোরার শব্দ হয়। ইনশিরা সতর্ক হয়। ফোপানি থামিয়ে সে দাঁতে দাঁত চেপে কাঁথা মুড়ি দিয়ে থাকে। কেউ তার দিকে এগিয়ে আসছে সে টের পেল। ইনশিরা জানে এটাকে। ইনশিরা চুপ হয়ে থাকে। হঠাৎ কেউ তার থেকে কাঁথা টেনে নেয়। তার মুখটা অনাবৃত করে। ইনশিরা সামলাতে না পেরে চোখ তুলে তাকিয়ে দেখে আলো তার দিকে তাকিয়ে আছে। মেয়ের কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে যাওয়া মুখটা দেখছে আলো। ইনশিরা কেমন প্রতিক্রিয়া দেখাবে বুঝতে পারছে না। একবার মন চাইছে মাকে জড়িয়ে ধরে নিজের মধ্যে জমে থাকা অভিযোগ উগরে দিতে, একবার মন চাইছে চুপ করে থাকতে। আলো চুপচাপ কাঁথা সরিয়ে এসির পাওয়ার বাড়িয়ে দেয়। ইনশিরা নীরবতা ভেঙে বলে, বাড়াবাড়ি শেষ হয়নি তোমার? একটু না বলে ঘুমিয়েছি বলে এত শাস্তি, কান্নাকাটি, এত জেদ, এত বাড়াবাড়ি। শাস্তি কি শেষ হয়নি? আমাকে ঘুমাতে দেবে না? আলো চুপচাপ দেখছে মেয়েকে। ইনশিরা বলে, মাম্মা যাও, ঘুমাবো আমি। আলো নড়ে না জায়গা থেকে। ইনশিরা বলে, হোয়াট? কেন এসেছো? এটা আবার কেমন বাড়াবাড়ি? আলো একবার দরজার দিকে তাকিয়ে মেয়েকে কাপা কাপা গলায় বলে, আরেকজন এসেছে বাড়াবাড়ি করতে। ইনশিরা ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকায়। সামিন ধীরে ধীরে তার ঘরে প্রবেশ করে। ইনশিরা ঝাপসা চোখে তাকিয়ে আছে পাপার দিকে। কান্না মিশ্রিত কণ্ঠে বলে, সেই তো চুপ করে থাকো, না শাস্তি দাও, না ক্ষমা করো।
তবে কেন এসেছ? সামিন গিয়ে মেয়ের পাশে বসে মেয়েকে টেনে বুকে নেয়। ঘটনার আকস্মিকতায় চমকায় ইনশিরা। পাপার বুকে মাথা ঠেকেছে তার। সে বাকহারা। সামিন মেয়েকে পরম মমতায় আগলে নিয়ে বলে, আমি ভীষণ স্বার্থপর আম্মা। আমি ভীষণ স্বার্থপর। আমি আমার ব্যথা নিয়ে এতটাই ব্যথিত ছিলাম, আমি আমার আম্মার কষ্টকে দূর করার ফুরসত পেলাম না। ইয়া আল্লাহ! ইনশিরা ভীষণ আশ্চর্য হয়, ঠোঁট কাঁপছে, গলা ধরে আসছে তার। সামিন হু হু করে কেঁদে ওঠে, আম্মা তুমি মোটেও ব্যর্থ নও। আমি আমার আম্মাকে নিয়ে তখনও গর্ব করেছি, এখনো করি। একটু অভিমান হয়েছিল আম্মা। তুমি ধরে নিলে আমি তোমাকে ভালোবাসি না। মুখ ফিরিয়ে নিয়েছি। ইনশিরার দুচোখ বেয়ে দরদর করে পানি ঝরছে, দুহাতে পাপার গলা আগলে ধরে ভীষণ কাঁদছে। কাঁদছে সামিন। আলো দূরে দাঁড়িয়ে দেখছে বাপ বেটিকে। সে কাছে আসে না। তীব্র অপরাধবোধে ভুগছে, দূরে দাঁড়িয়ে দেখছে মেয়েকে। সামিন বলতে থাকে, ভুল তুমি করেছ, সেই ভুল আর যাই হোক আমার আম্মার প্রতি আমার ভালোবাসা শেষ করার সামর্থ্য রাখে না। একটু থেমে বলে, তুই কিভাবে আমাকে কথা শোনালি লিভিং রুমে আম্মা? আমার কলিজাটা যে ছিঁড়ে যাচ্ছে। আয় হায় আমার জীবনের সবথেকে বড় পাওয়া, আমার আম্মা আমাকে ভুল বুঝছে। আমি নাকি তাকে ভালোবাসি না, তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। এটুকু বলে সামিন বলে, ভীষণ লজ্জা লাগছিল আম্মা। যখনই তোমার সাথে দেখা হয়েছিল ভীষণ লজ্জা লাগছিল। আমি ভেবেছিলাম আমার মেয়ে আমাকে একজন অপরাধী তো ভাবে। আর শামিনকে কিছু বলতে না দিয়ে ইনশিরা হাউমাউ করে কেঁদে দিয়ে বলল, আমি তোমার আর মাম্মার সম্পর্ককে ভীষণ শ্রদ্ধা করি পাপা, ভীষণ। আমি তোমাকে ভীষণ ভালোবাসি, ভীষণ 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 ভালোবাসি আর বাড়াবাড়ি মাম্মাকে, যে সব সময় কাকের মতো কাকা করে আমার সাথে, আমাকে একটুও বোঝে না। তাকেও ভীষণ ভালোবাসি। আলো মেঝেতে বসে কাঁদছে। লজ্জা। ভীষণ লজ্জা হচ্ছে তার। ইনশিরাহ মাথা তুলে দেখল মাকে। পাপাকে ছেড়ে এসে মাম্মার হাত ধরে টানছে, টানতে টানতে বলছে, এই ওঠো, এটা আবার কেমন বাড়াবাড়ি। ওঠো তুমি। মাকে টেনে নিয়ে পাপার পাশে বসিয়ে ইনশিরাহ একসাথে দুজনকে আগলে ধরে অযথা হাউমাউ করে কাঁদতে থাকে। কিছু বলে না। আলো বাচ্চাদের মতো কেঁদে বলে, আমার মা। আমি তোমাকে বুঝতে অপারগ। আমি সত্যিই খুব খারাপ মা আমার আম্মা। ইনশিরাহ মায়ের বুকে মাথা গুজে কাঁদছে, বাঁধ ভাঙ্গা কান্না। এখানে তিনজন ব্যক্তি কেউ কাউকে কান্না থামাতে বলছে না। সামিন মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমরা দুজনেই তোমার কাছে অনেক অনেক সরি। অনেক 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 সরি। তুমি আমাদের স্বস্তি আম্মা। তুমি সত্যিই আমাদের স্বস্তি। নাক টানে ইনশিরাহ মায়ের বুকে মাথা রেখে সামিনের হাত শক্ত করে একটু যখন সহজ হলো, অভিমানের পাহাড় ভাঙতে বলল, হয়েছে। জুতো মেরে আর গরুদান করতে হবে না। একটা লোক যার সাথে তখনও বিয়ে হয়নি আমার, সে তোমাদের কাছে আমার থেকেও বেশি প্রিয়। তার সামনে আমাকে বকাঝকা করে এখন লুকিয়ে আমাকে আদর দেখাতে এসেছো। সামিন মেয়ের কথায় ম্লান হাসে। স্ত্রীর থেকে মেয়েকে টেনে নিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে তার ফোনটা তুলে মুইনকে কল করে। এত রাতে সামিনের কল পেয়ে মুইন ভীষণ রকমের অবাক। ভেবেছে কোন বিপদ আপদ হলো কিনা। অস্ফুটে বলল, বাবা। মুইনকে কিছু বলতে না দিয়ে সামিন ধরা গলায় বলল, আমার মেয়ে আমার কাছে স্বস্তি মুইন। সে কখনোই ব্যর্থ মেয়ে নয়। কখনোই না। আমাকে যদি সৃষ্টিকর্তা বার সুযোগ দিতেন, আমি সব সময় আমার এই মেয়েকে, এই স্বভাবের মেয়েকেই চাইব। আমার মেয়ে কখনোই অযোগ্য নয়। শুনেছ তুমি মুইন? মুইন ভীষণ রকমের অবাক, অস্ফুটেই বলল, জি বাবা কিন্তু এসব কথা। সামিন পুনর্বার বলে, এবং আমার মেয়ে আমাদেরকে ভীষণ বোঝে মুইন। ওর মাম্মা পাপাকে ভীষণ বোঝে। তুমি শুনেছ? বাবা কিছু হয়েছে। আপনি ধীরে কথা বলুন। শামিন বলে, রাখছি। ভালো থেকো। কল কাটে। মুইন বোকার মতো ফোনের দিকে তাকিয়ে আছে। ফোন কেটে ইনশিরাহকে আগলে ধরল শামিন। বা বেটিতে পালা করে কাঁদছে। আলো ওদের আর বিরক্ত করবে না তাই উঠে দাঁড়ায়। শামিন আর ইনশিরাহ একই সাথে আলোর হাত টেনে ধরে। ইনশিরাহ বলে, যেও না মাম্মা। তুমি পাশে বসে থাকো। আলো হু হু করে কাঁদছে।
ইনশিরাহ দুজনকে ধরে রেখে বারবার বলছে, 6টা বছর মাম্মা, পাপা। 6টা বছর। আমি খুব কষ্ট পেয়েছি জানো। নিজেকে এই শতাব্দীর চূড়ান্ত নির্বোধ মেয়ে হিসেবে দেখে খুব কষ্ট পেয়েছি। আর কি করলাম আমি এই সময়টিতে যে দুজনকে আমার সবথেকে বেশি প্রয়োজন, তাদেরও নিজের কথার আঘাতে জর্জরিত করে আগেই ভেঙেছি। তবে মাম্মা আমি এসব ইচ্ছে করে করি না। আমি সব সময় চাই তোমাকে পাপাকে ভালো রাখার, সব সময় চাই। তোমরা আমাকে বোঝো না, এটা ভেবে আমি ইচ্ছে করে করি না উল্টো পাল্টা। আমি কেন এত লাঞ্ছিত হচ্ছি আমি বুঝতেই পারছি না মাম্মা। আলো ইশিকে টেনে বুকে নিল, মেয়ের দুগালে চুমু খেতে থাকে পাগলের মতন। হাহাকার করতে থাকে, আমি খুব সরি আম্মা। খুব সরি। কিন্তু আম্মা তুমি আমার একটা মেয়ে, তুমি তোমার পাপার আমানত। আমার জান তুমি। জীবনের অতি কষ্টের লাঞ্ছনার সময়গুলো আমি তোমার মুখের দিকে চেয়ে নিঃশ্বাস নিয়েছি। আমি কোন কিছুর বিনিময়ে তোমার দুরবস্থা দেখতে রাজি নই। একদমই না। কিন্তু আম্মা সবশেষে খুব ব্যর্থ লাগছে। ক্ষমা চাই আম্মা। আমি তোমাকে ভাঙতে চাইনি। আমি ভাঙতে চাইনি। তুমি মাকে ক্ষমা করো। ইনশিরাহ কাকে রেখে কাকে জড়িয়ে ধরে কাঁদবে বুঝতে পারছে না। শুধু কেঁদেই চলেছে তিনজন। হঠাৎ বাইরে মৃদু শব্দ হতেই ইনশিরাহ মাথা তুলল, বলল, কে ওখানে? কে? ইহান দরজায় এসে দাঁড়ায়। ইনশিরাহ বলে, আরি পাচ্ছিলে দাদান। ব্যাড ম্যানার্স। ইহান ম্লান হেসে এগিয়ে গিয়ে ওদের তিনজনের মুখোমুখি হয়ে বসেছে। ইনশিরাহ পাপার বুকে মাথা রেখে ইহানের দিকে তাকিয়ে আছে। ইহান বলতে লাগলো, তোমরা সবাই সবার ভুল স্বীকার করছিলে। আমারও তো ইশির কাছে সরি বলার আছে। ইনশিরাহ বুঝতে পারছে না ইহানের কথা। ইহান বলতে লাগলো, ইশি আম সরি দাদান। তোকে আজ খুঁজে না পেয়ে আমি ভুইয়া ম্যানশনে চলে গিয়েছিলাম খুঁজতে। ইনশিরাহ কান্না থামিয়ে চূড়ান্ত হতবাক হয়ে দাদানকে দেখে। ইহান বলে, তুই আমাকে যা ইচ্ছা শাস্তি দিতে পারিস তোকে ভুল বোঝার জন্য। আমিও তোর ব্যর্থ দাদান। ইনশিরাহ আর কিছু বলল না। কোনো প্রতিক্রিয়া দেখালো না। দরজার কাছে তখন বাড়ির সবাই এসে ভিড় জমিয়েছে। ইনশিরাহ মিছে রাগ দেখিয়ে বলল, তোমরা সবাই এলে জুতো মেরে গরু দান করতে। মা, তোর ঘরে তোর ট্রাভেল ব্যাগ একটা এলোমেলো পড়ে আছে। আরেকটা নেই, তোর আইডি কার্ড নেই। আমরা ওই সময়ে কি আর ভাবতাম বল। ঋতু কাঁদে আর বলে। ইনশিরাহ বলে, মাম্মা ঠিক নেই, তোমাদের উচিত ছিল তাকে বোঝানোর। তোমরা উল্টে উস্কেছ। আর ওই ইনু, ও যেন আমার চোখের সামনে না আসে কয়েকটা দিন। ইনা দূরে দাঁড়িয়ে ভেজা চোখে মাথা নিচু করে আছে। একে একে ঘরের মধ্যে প্রবেশ করলো সবাই। ইনশিরাহ বলল, এই যাও তো। তোমাদের এত আদর এখন ভালো লাগছে না। মাম্মা না হয় মারলো আমাকে, তোমরা কিভাবে চুপ করে দেখেছ। খুব কষ্ট দিয়েছ তোমরা আমাকে। তোমরা খুব খুশি হয়েছ না আমাকে অপদস্থ হতে দেখে। আমি বোঝা হয়ে গিয়েছি সবার। তাই না? যাও। ইসমাম এসে বসল খাটের এক কোণে। মুইনকে কল করল সে। মুইন কলটা রিসিভ করতেই ইসমাম বলল, মুইন। আঙ্কেল সামিন বাবা ঠিক আছে। মুইন, আমরা আমাদের সবথেকে মূল্যবান একটি রত্নকে তোমাকে দিয়েছি। তুমি নিশ্চয় জানো। জি আঙ্কেল জানি। বাড়ির পরিস্থিতি ঠিকঠাক। ইসমাম তার জবাব না দিয়ে বলে, সে আমাদের বোঝা নয় মুইন। কখনোই না। বুঝতে পেরেছ। মুইন ভীষণ অবাক হচ্ছে তার শ্বশুরদের কাণ্ড দেখে। সে অস্ফুটে বলল, জি পেরেছি। আচ্ছা রাখছি। ভালো থেকো। এবারও কল কাটার পরে মুইন বকার মতো ফোনের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর দ্রুত ইহানকে কল দেয়। ইহান কলটা রিসিভ করতেই বলে, ইহান কিছু কি হয়েছে? মুইন সবাই একটু চিন্তিত তো তাই তোমাকে ফোন করছে। ক্ষমা করো। এমনিতে সব ঠিকঠাক। আর ইসি? মুইন জানতে চায়। সেও ঠিক আছে। ইসির প্রতি মুইনের উদ্বেগ ইসি শুনল। কল কাটার পরে সে বলে, এই তো তোমাদের আদরের জামাই। যাকে তোমরা ভীষণ পছন্দ করো। সে কি করেছে? মাম্মা জেদ দেখিয়ে বিয়ে দিতে চেয়েছে, আমিও জেদ দেখিয়ে বিয়েতে মতো দিয়েছি। আর তোমাদের সন্টু মন্টু ভদ্রলোক জামাই চুপচাপ বিয়ে করে নিল। ওই পরিস্থিতিতে শক্ত হয়ে বলতে পারল না সে আমাকে ট্রাস্ট করে। সে নাকি এই পরিবারের ছেলের মতো, তাই সেও বিশ্বাস করে আমি পালিয়ে যাওয়ার মতো মেয়ে।
আমি কাকে রেখে কাকে দোষ দেব? ইহান অবাক হয়ে তাকিয়ে আছে ইনশিরার দিকে, বলল, বকা তুই। তুই পালিয়ে যেতে পারিস এটা ভেবে কেউ কেন তোকে বিয়ে করে নেবে? উল্টো তুই এমন মেয়েই নোস, এমন বিশ্বাস ঢুকেছে বলেই তো ও তোকে বিয়ে করে নিয়েছে বিনা দ্বিধায়। ইনশিরা চুপ হয়ে যায়। পাপাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে, শরীরের ভার ছেড়ে দিয়ে বাড়ির সবাইকে শুনিয়ে শুনিয়ে বলে, হ্যাঁ, হ্যাঁ, কি মহান দেখলে! এত কিছুর পরেও বিয়ে করে নিল আমাকে। সামিন ম্লান হাসল, মেয়ের মুখের দিকে তাকিয়ে বলে, মুইন তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করে আম্মা। চলবে। গল্প বধূ কোন আলো লাগলো চোখে। দ্বিতীয় পরিচ্ছেদ। দ্বাদশ পর্ব। লেখনীতে ইশরাত ইতি।